সো উই আর লাইভ নাও। সো হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি খুবই ভালো আছেন এবং একটা গেম উইক 10 এখন খুবই সন্নিকটে এবং গেম উইক 9 চলে গেছে। সো আশা করি সবারই লাইক পয়েন্ট নিয়ে সবাই অনেক আশাবাদী যে হ্যাঁ অনেক ভালো একটা পয়েন্ট পাইছেন। আবার যারা যারা নাকি অত বেশি ভালো পয়েন্ট পান নাই, হোপফুলি নেক্সট গেম উইক আপনারা আরো অনেক ভালো ভালো পয়েন্ট পাবেন। বাট অ্যাজ হুই প্রমিসড যে আমরা আসলে 9:45-এ স্টার্ট করব। যদিও আমরা 4টা মিনিট লেট, বাট আই গেস আপনারা এটা মানে ওকে ফিল করবেন যে আমরা 4 মিনিট একটু লেটে আসছি। সো হুই আর লাইভ অ্যাজ উই প্রমিসড। সো আজ আমরা কথা বলবো গেম উইক 10 নিয়ে। অ্যাজ আমরা বলেছিলাম যে হ্যাঁ আমরা বিভিন্ন পেজের যারা নাকি অ্যাডমিন আর মডারেটর যারা আছেন তাদেরকে নিয়ে আজ আমরা করব। সো এখন পর্যন্ত আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছে, আমি হচ্ছি রাহুল রয় শার্ট আউটের সাইড থেকে। দেন শার্ট আউটের পক্ষ থেকে আরো একজন আছে ইমরান হোসেন নয়ন, এবং আরো একজন আছেন এফপিএল বিডি পেজ থেকে জাহাঙ্গীর ভাই। তো ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কি অবস্থা? রাহুল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম তো আসসালাম। আপনি কেমন আছেন বলেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। একটা গেম উইক গেলে আসলে সাধারণত 44K র্যাঙ্ক থেকে আবার 25K তে আসছেন, তো আপনার অবস্থা অবশ্যই ভালো থাকার কথা। হ্যাঁ ভাই, এক ভালো গেম উইক গেলে সত্যি কথা আগামী 6-7 দিন খুব ভালো যায়। তবে এই গেম উইকটা আসলে তুলনামূলক যে ভালো তার চেয়ে বেশি আমার খুব টেনশন হচ্ছে, কারণ নেক্সট গেম উইকে সবাই যেভাবে ভার্ডির উপর ঝাঁপায় পড়তেছে, আমার মন বলতেছে ভার্ডি নিব কি নিব না, এটা নিয়ে খুব টেনশনে আছি। তো এই কারণে ফুলহামের যে ডিফেন্স, হ্যাঁ, এইটাই কথা যে ভার্ডি দিব কিনা এই টেনশনটা আমার 6 দিন ধরে কাজ করবে, কারণ আমি আর্লি ট্রান্সফার এবার করব না প্ল্যান করছি, কারণ লাস্ট বার একটু হইলে ধরা খাইতাম, 3-4টা ইনজুরি চলে আসছিল। তো এবার চিন্তা করছি যে যতই দাম বাড়ুক লাস্ট পর্যন্ত ওয়েট করব, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে, ইউরোপা লিগ আছে, ইনজুরি হতে পারে, করানো হতে পারে। তো দেখা যাক, এই আপাতত আপনাদের সাথে আলোচনার পর হয়তো একটু রিলিফ আসতে পারে, হয়তো আরেকটু বেটার থাকতে পারি। অবশ্যই। সো যেহেতু মাত্রই বার্দি নিয়ে কথাবার্তা হলো, so আমাদের প্রথম টপিক হচ্ছে যে সবারই আসলে মাথার মধ্যে চলতেছে আসলে কেইনকে নিয়ে। কেইন অলরেডি অনেকের টিমে আছে, তো কেইনকে রাখবো নাকি ভার্দিকে নিব, যেহেতু ভার্দির একটা খুব ভালো একটা fitness আছে। এবং আমরা যদি একটু দেখিও, অলরেডি ইন মাই টিম অলরেডি ভার্দি আছে, যদিও সে ডিসঅ্যাপয়েন্ট করলো লাস্ট গেমে। বাট ইফ ইউ গো টু দ্য ফিক্সচার, ইউ ক্যান সি যে ফুলহাম হোম, শেফিল্ড ইউনাইটেড অ্যাওয়ে এবং ব্রাইটন হোম, ব্রাইটনের সাথে হোম ম্যাচ। তো তিনটা খুব ভালো ভালো ফিক্সচার উই ক্যান সে। বাট দেন এগেইন ভার্দিরও হয়তো বা ফর্মটা খুব ভালো যাচ্ছে না। তো ইমরান, তো নয়ন, যদি তুই যদি কিছু বলতে চাস তাহলে অবশ্যই। না আমি আসলে বলতে চাই মানে ভার্ডি যে কোনো দিন যে কোনো সময় পয়েন্ট দিতে পারে, কিন্তু মানে লিভারপুলের সাথে যেরকম খেলা দেখলাম, যদি ওর কাছে ঠিক মতো বল প্রোভাইড করা না হয় ভার্ডির পয়েন্ট দেওয়ার চান্সেস কম। এবং মানে ফুলহামের যেরকম খেলা ছিল, ওরা অত ভালো খেলতে পারছে না, ওই টিম টিম ওরকম অবস্থায় নাই। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে আউট প্লে করবে আর কি এই লেস্টার আর কি ফুলহামকে। তো এক্ষেত্রে ভার্ডি নামে একটা গুড অপশন। কিন্তু মানে আমি এখনো শিওর না, কারণ মানে কেন যথেষ্ট ফর্মে আছে। তো ওইটা একটু মানে ইফ এন্ড বাটের মতো আর কি। ওকে জাহাঙ্গীর ভাই, আপনার অপিনিয়ন কি? আচ্ছা ভাই, এই কেসটাতে আমি একটু মানে ভয়ে ভয়ে ওপিনিয়ন দিব, কারণ আমি নিজে এক সপ্তাহ এটা নিয়ে চিন্তা করব। তবে আপাতত আমি যেই কারণে এখনো ভার্ডি নাই বা প্ল্যানে আছে, হয়তো নাও নিতে পারি, যে নেক্সট গেম উইকটা ফুলহাম হোমে ভার্ডি কেইনকে ওভার টুক করবে, এটা শিওর। এটা অলমোস্ট শিওর যে ভার্ডি ফুলহাম ম্যাচটায় বেশি পয়েন্ট দিবে, ইভেন ক্যাপ্টেন্সি দিলে হয়তো আমরা আউটকাম পাবো ভালো। কিন্তু আমার মনে হয় কি, নেক্সট যে ম্যাচগুলো শেফিল্ড, ব্রাইটন, এভারটন, স্পার্স, আর ওইদিকে কেইনের যে ফিক্সারটা আর্সেনাল আর ক্রিস্টাল প্যালেস, আমার মনে হয় না এই দুইটা ম্যাচে কেইন একদম ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, কিংবা ইভেন চেলসি ম্যাচও, কারণ চেলসির ডিফেন্স অতটাও স্ট্রং না যে এটা টটেনহামের অ্যাটাককে হয়তো আটকাই দিবে। তো সামহাউ যদি এমন হয় ম্যাচে একটাই গোল হয় সিটি ম্যাচের মতো, এটা যদি কেইন গোল দেয় তাহলে কিন্তু 3টা বোনাস সহ 9 পয়েন্ট দিয়ে দিবে। আর ভার্ডি গোল দিবে ফুলহামের সাথে, এটা আমরা জানি, কিন্তু এটা যে একদম 2টা 3টা গোল হয়ে যাবে, এটা আমার মনে হয় সেটাই একটু হয়তো বেশি ভাবতেছি, কারণ অনেকগুলো এরকম ছোট ছোট ম্যাচে আমরা ক্যাপ্টেন্সি দিয়ে কিন্তু ধরা খাইছি। একটা ম্যাচে এই যে সালাহকে ক্যাপ্টেন দিছিলাম আমি, শেফিল্ড অনেকে ওই উইক কেইনকে ক্যাপ্টেন দিচ্ছে, কেইন 2 দিছে, ইজি ম্যাচ ছিল। আমি দেখি কোন ম্যাচটায় কেইন, আচ্ছা সরি 2 না,
কেইন 5 দিছে বার্নলির সাথে, ব্রাইটনের সাথে 6 দিছে। আবার অন্যদিকে ভার্ডিও কিন্তু যে খুব ভালো ফর্ম, কনসিস্টেন্ট না, ভার্ডি যেদিন দিতেছে বেশি দিতেছে কিন্তু কনসিস্টেন্ট না। আমার মনে হয় এই একটা ম্যাচের প্ল্যান করে ভার্ডিকে নিলে আসলে ভুল হবে, কারণ আমি যেহেতু লং টার্মের একটা চিন্তা করতেছি, যদি সবাই লং টার্ম চিন্তা করে যে গেম উইক 15-16 থেকে আবার কেইনকে দরকার, তখন কেইন ফুলহাম, ওয়েস্ট ব্রম এদেরকে ফেস করবে হোমে। তো আমরা এখন যদি একবার কেইনকে ট্রান্সফার আউট করে ফেলি, তখন আমাদের 3-4 উইক পরেই আবার যখন নিতে হবে, ওই বাজেটটাকে আমরা ম্যানেজ করতে পারবো কিনা, তাছাড়া ওই ট্রান্সফারটা কি ম্যানেজ করতে পারবো কিনা, যে আমাদের আবার একটা ট্রান্সফার বা এমন আছে 2টা ট্রান্সফার লাগতে পারে যেহেতু আপগ্রেড করতে হবে। তো আমি এই চিন্তাগুলো থেকে এখনো শিওর হতে পারছি না। যদি আমার ইজি সোয়াপ হতো যে সেম প্রাইস, তাহলে আমি হয়তো বা ভার্ডি নিয়ে নিতাম, কিন্তু আমার এখন ভার্ডিতে যাইতে হলে পরবর্তীতে বাজেট ম্যানেজ করে আবার কেইনে আসতে হবে, তারপরে ট্রান্সফার ওয়েস্ট যাবে, এই জন্য আমি একটু চিন্তা করতেছি। প্লাস ভার্ডির খেলা নিয়ে আমি খুব বেশি সন্তুষ্ট না সিজনের শুরুতে। আর নন পেনাল্টি গোল খুব বেশি নাই, হয়তো বা 5টা গোল দিচ্ছে পেনাল্টিতে, আর 3টা গোল মনে আছে নন পেনাল্টি। তো এই কারণে আমি এখনো সন্তুষ্ট না ভার্ডিকে নিয়ে, যে গোল হয়তো 2টা বা 3টাই দিল লিস্টার, হয়তো বা ভার্ডি 2টা দিল, কিন্তু পরের উইক গুলো আমার মনে হয় ক্রিস্টাল প্যালেস আর আর্সেনাল এই 2টা ম্যাচেই কেইন ভার্ডির চেয়ে বেশি পয়েন্ট দিবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ আর্সেনালের সাথে কিন্তু আর্সেনাল রেকর্ড বরাবরই একটা ভালো, যেহেতু লন্ডন ডার্বি হয়, একটা কম্পিটিশনের ব্যাপার থাকে। এখন পর্যন্ত আমি কেইনে স্টিক আছি। সো ইয়েস, আসলে অনেকেরই মানে এটা নিয়ে অনেক কনফিউশন যে কেইন ওর ভার্দি, বাট দেন এগেইন যদি আসলে সবারই ওরকম একটা নিজেদের অপিনিয়ন আছে যে হ্যাঁ কেইনকে নেওয়ার পিছনে লজিকটা হচ্ছে যে যেটা জাহাঙ্গীর ভাই মাত্র বললো, যে প্রাইস একটা ফ্যাক্টর। প্রাইসটাই আসলে এখন এই মুহূর্তে এতটাই হাই যে আমি যে ভার্দি টু কেইন খুব সহজেই যে করে ফেলবো সব, ইটস নট পসিবল। হয়তোবা যেটা নাকি বললো যে -4 হিট খেয়ে দেন হচ্ছে কেনকে নেওয়া যেতে পারে। আবার আরেক দিক দিয়ে যদি বলি ভারতীর ফিক্সচারটাও সোজা। আর যদি ভারতীর আমরা যদি একটু মানে হিস্ট্রিটা যদি একটু দেখি, লাইক অবশ্যই প্রথম ম্যাচে 13 পয়েন্ট দিয়েছিল, মানে দ্যাট মিনস 2 গোল, এবং 2টাই আসলে পেনাল্টি থেকে আসছিল। আবার ম্যানচেস্টার সিটির সাথে কিন্তু 3টি গোল। আবার 2টা ম্যাচ ব্ল্যাঙ্ক, দেন এগেইন আর্সেনাল, লিডস, ওলফসের সাথে একটি করে গোল দিয়েছে। তো আসলে অবশ্যই খুবই ইনকনসিস্টেন্টলি যাচ্ছে, এবং এট দ্য সেম টাইম ওপেন প্লেতে আসলে গোলটাও কম হচ্ছে। কিন্তু আমি যদি বলি যে পেনাল্টির যে ব্যাপারটা, অফকোর্স কেইনও পেনাল্টি টেকার, দেন এগেইন ভার্দিও পেনাল্টি টেকার, বাট উই হ্যাভ সিন যে আসলে লিস্টার সিটি এতটাই বেশি অ্যাটাক করতেছে যে আসলে পেনাল্টি পাওয়ার যে মানে চান্সেসটা অনেক হাই। তো এই কারণে হয়তো আর তার উপরে ফুলহাম আই গেস সবচেয়ে ওয়ার্স্ট ডিফেন্ড এই মুহূর্তে ফুলহামের, এবং পরবর্তীতে শেফিল্ডও কিন্তু হয়তোবা আমি বলবো না যে 3-4টা করে গোল খাচ্ছে, বাট দে আর কনসিডিং গোল। সো আই গেস এই 2টা ম্যাচ আমরা দেখতেই পারি যে আসলে ভারতী কিরকম খেলতেছে। দেন ইফ পসিবল, যদি কারোর জন্য যদি পসিবল হয়, হ্যাঁ ভারতী টু কেইন সোয়াপ করা, আই গেস ইফ দে ক্যান তাহলে করতে পারে। সেম আমার টিমে আসলে এই মুহূর্তে ভারতী আছে, তো আই এম জাস্ট স্টিকিং যে ওকে ফাইন, লেটস সি 2টা ম্যাচ কি করে, দেন প্রবাবলি আই উইল মুভ টু কেইন, ইভেন ইফ ইট ইজ -4 I will take it, no problem. আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আছে কি যে এখন আমরা প্রিমিয়াম প্লেয়ার গুলো কিন্তু নেই নরমালি ক্যাপ্টেন্সির কথা চিন্তা করি। নেক্সট উইক ভার্ডিকে নিলে হয়তো ম্যাক্সিমামই ভার্ডিকে ক্যাপ্টেন দিবে যার ভার্ডি থাকবে। এখন ভার্ডিকে নেয়ার আরেকটা রিজন কি, যে আমি যে বললাম মাঝের গেম উইক গুলো কেইন হয়তো পয়েন্ট দিবে, কিন্তু ক্রিস্টাল প্যালেস, আর্সেনাল এই ম্যাচগুলো কিন্তু আমরা কেইনকে ক্যাপ্টেন দিব না। এখন কারো টিমে যদি ক্যাপ্টেন্সি অপশন একদমই না থাকে, তার যদি চিন্তা থাকে সে ভার্ডিকে নিয়ে ক্যাপ্টেন দিবে ব্যাক টু ব্যাক, তাহলে কিন্তু তার নেওয়া উচিত, কারণ আমাদের তো একটা ডিসিশন দিতে হবে। আমরা কিন্তু একটা মিডল পয়েন্টে আমরা কথা বলতেছি, তো ডিসিশনটা যদি দিতে হয়, আমি বলবো যে আমার টিমে যদি আমি ভার্ডিকে নেইও, ফুলহাম ম্যাচ বাদে একটা ম্যাচ আমি ওকে ক্যাপ্টেন দিব না। আমার টিমে ব্রুনো আছে, আমার টিমে সালা আছে এখন পর্যন্ত, তো আমি ব্রুনো অ্যাওয়ে ম্যাচ গুলোতে আমি চিন্তা করতেছি ব্রুনোকেই ক্যাপ দেওয়ার। সাউদাম্পটন, ওয়েস্ট হ্যাম 2টা অ্যাওয়ে ম্যাচ হয়তো ব্রুনোকে ক্যাপ দিব, দেন আমার সালা আছে। তো আমার এই দুজনের মাঝে যেহেতু ক্যাপ্টেন্সিটা থাকবে, কেইন আমার মনে হয় টিমে থাকলেও আমার খুব বেশি প্রবলেম নাই, আমার ক্যাপ্টেন্সি নিয়ে যেহেতু প্রবলেম নাই। যদি কারো টিমে ক্যাপ্টেন্সির ইস্যু থাকে যে দুইজনই আছে, তখন আপনি কেইন টু ভার্ডি সোয়াপ করতে পারেন, তখন আপনি একটা এক্সট্রা ক্যাপ্টেন্সি অপশন এবং হয়তো বেটার ক্যাপ্টেন্সি অপশন পেলেন। তো এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ, যেহেতু আমার ক্যাপ্টেন্সি চয়েস আছে, আমি হয়তোবা কেইনে স্টিক করতেছি। আর আমি স্পার্স, আরেকটা ব্যাপার কি, যে লাস্ট সিজন থেকে আমি একটা লেসন যেটা নিছিলাম, যে অনেকেই কিন্তু একটা ডিলেমা থাকে যে ফিক্সচার অর ফর্ম। আমি লাস্ট সিজন পর্যন্ত ফিক্সচার ওয়াইজ খেলছি, বাট এবার আমি একটু ফর্মেই খেলতে চাচ্ছি। স্পার্সের
ফর্ম আমি চিন্তা করছি, লিস্টারের ফর্ম চিন্তা করছি। লিস্টারের ফর্ম যা অনুযায়ী আমার মনে হয় লিস্টার যে কারোর সাথে ম্যাচ হারতে পারে। ইভেন এটা বার্নলির সাথে, ব্রাইটনের সাথে, ফুলহাম বলবো না, ফুলহামের সাথে হয়তো জিতবে, কিন্তু এর পরের ম্যাচগুলো আমি মনে হয় না যে কনফিডেন্টলি বলতে পারবো মানে লিস্টার জিতবে। খুব তো খুব হ্যাঁ, যে ফর্মে আছে বা ওরা স্কোর করতেছে, আউটস্কোর করতেছে এরকম কিন্তু না, সো এই জন্য আর কি। এটাই। আর অন্যদিকে স্পার্সের ক্ষেত্রে আমি এটা বলতে পারবো যে স্পার্স লিভারপুলের সাথে হয়তো না জিততে পারে, কিন্তু একটা ফাইট দিবে এবং হয়তো বা কেইনসন ডুও মিলে একটা গোল হয়তো দিয়ে আসবে। যে লিভারপুল হয়তো স্পার্সের সাথে ক্লিন শিট রাখবে না, অ্যাসিস্ট বা গোল কিছু একটা থাকবে কেইনের। এটা আমি আমার মতামত। রাইট। সো আমরা একটা কোয়েশ্চেন আমি এই রিলেটেড একটা পেলাম যে ডমিনিক ক্যালভার্ট লুইনকে বাদ দিয়ে ভার্দিতে যাওয়াটা কেমন মনে করতেছেন? তো নয়ন, কি মনে হয়? আমি ডিএলসি কে রাখতাম আসলে, ডিসিএল কে রাখতাম আর কি। কারণ ও ওই যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমি একমত, ফর্মে আছে, ও গোল দিচ্ছে, ও গোল দিবে, মানে এই একটা জিনিসই। এবং এবার কেন জানি ওই ব্যামফোর্ডও গোল দিচ্ছে, ডিসিএল ও গোল দিচ্ছে, অনেক চান্স রাইট। পাচ্ছে, অনেক মিস করতেছে, কিন্তু গোল কেমনে জানি দিয়ে দিচ্ছে। ওই আজকেও যদি আমি মানে ব্রুনোকে ক্যাপ্টেন না দিয়ে যদি ডিসিএল কে দিতাম এই গেম উইকে, সো আমি প্রবাবলি ওই সেম পয়েন্টই পেতাম বা তার চেয়েও বেশি পেতাম আর কি। সো এই ক্ষেত্রে রাইট। আমি মানে এবার ওই ফর্মের উপরেই থাকবো যতটুকু যাওয়া যায়। রাইট। কারণ আমি তো লিভারপুলের ম্যাচটা দেখেছি, সো মানে ভার্ডিকে বল দিতে পারতেছিল না প্লেয়াররা। সো ঠিক মতো রাইট। যদি বলটা যদি দিতে না পারে, ও স্কোর করতে পারবে না। ওকে, তো এখন আমাদের সাথে যুক্ত হয়েছে গালিব ভাই ফ্রম টপ কর্নার পেজ। ওয়েলকাম গালিব ভাই। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহুল, কমেন্টে একটু করে মানে ভাইকে দেখা যাচ্ছে না আর কি। ওকে, কমেন্ট ওকে। একবার হয়তো দেখা, মানে কমেন্ট হ্যাঁ, আমাদের পড়া সরাসরি দিলেই হয়। হ্যাঁ। এটাই। রাইট। সো আমরা আসলে কথা বলতেছিলাম, এখন একটা বিষয় স্টিক আছে যে কেইন অর ভার্দি। তো যেহেতু আপনি আসলেন গালিব ভাই, তো আপনার অপিনিয়নটা যদি বলেন যে কেইন অর ভার্দি। অ্যাট দিস মোমেন্ট আমার মনে হয় কেইন উড বি বেটার। ভার্ডি একটু কম এক্সপেন্সিভ কেইনের চেয়ে, প্রাইসটা একটু কম। সো এটাও একটা বিষয় যেটা আই থিঙ্ক কনসিডার করা উচিত, বাট আমি পার্সোনালি কেইনকে প্রেফার করবো যদি পসিবল হয়, কিপ বোথ। ওকে, তো অনেক এটা নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেল যে আসলে ভারতীয় কেইনস ও জাহাঙ্গীর ভাই সম্ভবত সবচেয়ে ভালো একটা অপিনিয়ন দিল যে যদি আপনারা ক্যাপ্টেনের জন্য যদি চিন্তা ভাবনা করতে চান যে ক্যাপ্টেনের জন্য আমি যাব, ইন দ্যাট কেস প্রবাবলি ফর নেক্সট 1 or 2 গেম উইকস উই ক্যান গো ফর ভার্দি। বাট যদি ক্যাপ্টেনের আসলে যদি চিন্তা ভাবনা না থেকে থাকে, ইন দ্যাট কেস যদি আপনাদের টিমে কেইন থাকে, আই উইল সে যে হ্যাঁ, কেইনকে স্টিক করে রাখেন। আমার মনে হয় না যে কেইন আসলে নেক্সট 4-5 গেমসে তারা লাইক ব্ল্যাঙ্ক যাবে কেইন। তো আমরা যদি সেকেন্ড টপিকে যাই, তো সেকেন্ড টপিক ইজ কেডিবি ইন অর নট। সো গালিব ভাই, আপনার অপিনিয়নটা যদি বলেন, কেডিবি এখন ইন অর। পর্যন্ত ওকে, আজকে একটু আগে মনে হয় পেপ গার্ডিওলার একটা ইন্টারভিউতে দেখছি যে ম্যান সিটির মোটামুটি সবাই ফিট, অ্যাপার্ট ফ্রম আকে মেবি, ও ছাড়া বাকি সবাই ফিট। সো যদি ফরওয়ার্ড গুলো সবাই ব্যাক করে, এখন দেখতে হবে যে অ্যাকচুয়ালি কাকে স্টার্ট করে, জেসুসকে স্টার্ট করায় নাকি আগুয়েরোকে স্টার্ট করায়, এটা দেখতে হবে। আমার মনে হয় আর কয়েকটা উইক দেখার পরে কেডিবি কে নিয়ে একটা ডিসিশন নিলে বেটার হয়, বিকজ ও ভালো করবে ইন দ্য লং রান, সিজনে সে ভালো করবেই, বাট এখন পর্যন্ত ওই রকম আউটপুটটা দিতে পারতেছে না বিকজ স্ট্রাইকার নেই। এখন স্ট্রাইকার চলে আসলে ইট উইল বি ডিফারেন্ট। সো আই উড সে যে 2 বা 3 উইকস দেখার পরে তারপরে একটা ডিসিশন নিতে, নট নাও। ওকে, তো আমাদের সাথে এখন আবার যুক্ত হলো অর্ক ভাই। Hello. ওয়েলকাম অর্ক ভাই। হ্যাঁ, তো কেমন আমরা আছেন আসলে সবাই? হ্যাঁ, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি, জীবিত আছি। হ্যাঁ, তো আচ্ছা অর্ক ভাই, আমরা কিন্তু ভার্ডি আর কেইন নিয়ে কথা বলতেছিলাম। আপনার কিন্তু একটা স্ট্রং অপিনিয়ন আছে ভার্ডির প্রতি, এটা আমরা জানি। তো হ্যাঁ, আপনি তো অবশ্যই ভার্ডিকে পিক করতে বলবেন, এইটার কিছু এক্সপ্লেনেশন আগে দিয়ে দেন। বলবো, কিন্তু কেনকে যারা রাখছে তাদেরকে আসলে আমি ব্লেম করতে পারি না। আমার এখন আমি একটা গো করব, তার মানে আরেকজনেরটা ভুল তা কিন্তু না। হ্যাঁ, এবং আমার ইভেন আমি ভেবেছিলাম যে এবং লেস্টার আর টটেনহাম মনে গেম উইক 14-এ খেলাও আছে ওদের, মানে হ্যাঁ, তাদের ম্যাচ এগেইনস্ট ইচ আদার। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে
ওই উইকটাতে কে ভালো হবে, কারণ কেইন লাস্ট সিজন মনে হয় একটা 2 গোল দিয়েছিল ওদের সাথে, যাই হোক, যদিও দুইজনেরই সিজন শেষ হয়ে গিয়েছিল, যাই হোক। সো ভার্ডি আমার কাছে মনে হয় যে আমার মনে হয় এই যে সামনের এই খেলাটা, এই যে ফুলহ্যাম হোম, মানে যদি চেলসি আওয়েতে কেইন ভার্ডির থেকে ভালো করে তাহলে আর কিছু বলার নাই, গুড লাক। আর যদি মানে এটা তো মানে হইতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় এইখানে এই পয়েন্টটা শেফিল্ড গোল টোল খাচ্ছে, ব্রাইটন, এভারটন যারা কাউন্টার অ্যাটাকে প্রচুর গোল খাইছে, ব্রাইটন কিন্তু কাউন্টার অ্যাটাকে অনেক গোল খাইছে, এভারটন গোল খেয়েই যাচ্ছে, ফুলহ্যামের কাছে 2 গোল খাইছে, 3ও খেতে পারতো যদি ওই ছেলেটা ওই স্লিপ না করতো। তো ফুলহ্যামের কাছে যদি কেউ 2 গোল খেতে পারে, তাহলে লেস্টার সিটির কাছেও 2 গোল খেতে পারে বা আরো বেশি খেতে পারে, মানে ইন মাই ওপিনিয়ন। তো এইখানের কিন্তু সামনের ফিক্সার, আর হ্যারি কেইন এখন হোয়াট ক্যান ইউ সে, হি ইজ প্লেইং লাইক ডে ব্রয়ন এন্ড ভার্ডি টুগেদার, কম্বিনেশন। কম্বিনেশন। তো আপনি মানে যদি 8টা 11 গোল মাত্র অ্যাসিস্ট। তো আপনি 11 মিলিয়নে যদি আপনি ডে ব্রয়ন আর ভার্ডি পান, তাহলে আপনি কেন 10 মিলিয়ন দিয়ে শুধু ভার্ডি নেবেন? তো নেন, মানে ইন দ্যাট আর্গুমেন্ট আর কি। আর বাট ওটা কি উনি কিপ আপ করতে পারবে কিনা চেলসি, আর্সেনাল, ক্রিস্টাল প্যালেস, তারপরে মনে হয় লিভারপুল, তারপরে উলভস, তারপরে লেস্টার, আমি হয়তো ওই সেম ইয়েতে বললাম না, আগে পিছে থাকতে পারে দু একটা ফিক্সচার, কিন্তু সো হ্যাঁ। তো এখন ফিক্সচারই সবকিছু না, আমি বুঝলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে 16 এর আগে ভার্ডিকে নেওয়া যায়। আর যদি কেউ ইভেন হিমেনেসকে সরিয়ে ভার্ডিকে আনতে পারে, কেন ভার্ডি বোথ, সেটা যদি কেউ করতে পারে সেটা দেখতে পারে। বাট আমার কাছে মনে হয় যে ভার্ডি ইজ বেটার দেন, মানে যদি কারো মানে এরকম থাকে যে ট্রেড অফ ব্রুনো ফার্নান্দেজ ভার্ডি বা কেইন ভার্ডি, আমার কাছে এখনো মনে হয় যে ভার্ডি ক্যান স্টিল পে অফ। রাইট, সো থ্যাংক ইউ অর্ক ভাই। আর একটা যে আমরা এই মাত্র হচ্ছে ডিসকাশন করতেছিলাম যে কেডিবি ইন অর নট, আপনার কি মনে হয় কেডিবি কে নেওয়া উচিত ওর এখনই নেওয়া উচিত না? কার বদলে, ফর হুম, এটা হলো প্রশ্ন। যেহেতু এই মুহূর্তে লাইক অনেকেই চিন্তা করতেছে, লাইক আমি যদি চিন্তা করি যে কেভিন ডি ব্রুইনার এই মুহূর্তে হচ্ছে দুইটা খুবই ইজি ফিক্সচার আছে এবং সেটা হচ্ছে হোম ম্যাচ। তো এভরিওয়ান ওয়াজ থিংকিং অ্যাবাউট যে হ্যাঁ ব্রুনো টু লাইক কেভিন ডি ব্রুইনা করবে কিনা, মানে লাইক আমরা যদি চিন্তা করি যে লাস্ট ম্যাচটাও যদি চিন্তা করি যে হ্যাঁ ব্রুনো ফার্নান্দেজ হয়তো বা গোল দিয়েছে লাস্ট ম্যাচটা, কিন্তু প্রথমে কিন্তু পেনাল্টিটা মিস করেছে। তো লাইক এখন সবার মধ্যে ভয়টা ঢুকে গেছে যে আসলে কি পরবর্তীতে কি আবার পেনাল্টি নিবে কি নিবে না, এটা নিয়ে সবারই একটা মনের মধ্যে একটা খুঁতখুত আছে। তো এই মুহূর্তে এটাই আর কি চিন্তা ভাবনা যে ব্রুনো টু কেভিন ডি ব্রুইনা করবে কি করবে না। ব্রুনো পেনাল্টি নিবে ফর শিওর, কারণ ব্রুনো হলো যে একটা মিস করার পরও যার কনফিডেন্স আছে আবার নেওয়ার এবং আবার গোল দেওয়ার, দ্যাট সেজ আ লট অফ থিংস। এবং এটা 2 বার হয়েছে, পিএসজির সাথে মিস করে আবার সে দিয়েছে এবং ইয়ে করে দিয়েছে। সো ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি নিবে, ওর যদি ডান পা চলতে থাকে ও পেনাল্টি নিবে আমার কাছে, আমার ওপিনিয়নে আর কি। হ্যাঁ, এখন যদি সে হেভি কোনো বিগ ডেভেলপমেন্ট না হয়, র্যাশফোর্ড বা হুএভার, আমার কাছে মনে ব্রুনো হবে। এবং ব্রুনো ম্যান ইউ দলটা ইনকনসিস্টেন্ট খুব, আমি যদিও ম্যান ইউ সাপোর্ট করি, কিন্তু খুবই ইনকনসিস্টেন্ট এবং পেনাল্টির উপরে ডিপেন্ডেন্ট হয়ে তারা আছে বা যাই হোক। সো সাউথহ্যাম্পটনের সাথে কাউন্টার অ্যাটাকে ভালো করতে পারে। তো আমার কাছে মনে হয় যে যদি কেউ নিয়ে থাকে এবং এই উইকেই আনছে, ধরেন কেউ যদি গেম উইক থেকে আনছে, দে আর নট হ্যাপি বা হোয়াট এভার, আমি অন্যরকম ব্যাপার, না হ্যাপি হওয়ার কিছু নাই, 17-11 হ্যাপি না হওয়ার কি আছে আমি জানি না। কিন্তু যদি আপনারা এক উইকে এনে থাকেন, আমার মনে হয় বার্নলি হোম বা ম্যান সিটি এমন কোনো আহামরি কিছু করে ফেলে নাই, ইভেন ডে ব্রয়ন বা পিপল, যে ব্রুনোকে 17-11 পর সাউথহ্যাম্পটন যারা কাউন্টার অ্যাটাকে সাসেপ্টিবল, যারা অ্যাস্টন ভিলার কাছে 3 গোল খাইছে, ইভেন এই যে ইমপ্রুভমেন্টের পরে, মানে যেটা ওই যে 5 গোল ওটা আমি বাদ দিলাম যে সেটা হয়তো আগে ছিল প্রি স্পার্স, তো হ্যাঁ, সো হি ক্যান স্কোর এনি মিনিট, রাশফোর্ড এন্ড হুএভার। তো এই উইকটা থাকতে পারে যদি আপনারা এনে রাখেন, এবং এই উইকে যদি ভালো করে তাহলে আপনি লিডস গেম কোনটা রেখে দেন। হ্যাঁ, তাহলে কেভিন ডে ব্রুইনেকে আনবো কোথায় যদি এরকম হয়, আমি ব্রুনোকে রেখে দিয়ে আনবো কোথায়? সন হবে কিংবা আর কে হবে, আবার সালা আছে কিনা, আমার সালা কে লাগবে, সো দেয়ার ইজ ওখানে একটা কনভারসেশন চলে আসে তখন আর কি। বাট ডে ব্রুইনে ফুলহ্যাম গেমের জন্য আমার মনে হয় আনাটা দরকার। ইভেন তার আগেও বার্নলির সাথে হোম ম্যাচ, ইভেন যদিও লাস্ট ম্যাচে তারা ক্লিন শিট রেখেছে,
বার্নলি, বাট দেন এগেন ম্যানচেস্টার সিটির হোমে ম্যাচ বার্নলির সাথে, তো মানে কেভিন ডি ব্রুইনেও এখানেও হয়তো একটা খুব ভালো একটা ক্যাপ্টেন অপশনও হতে পারে এই গেম উইকের জন্য, নেক্সট গেম উইকের জন্য। হ্যাঁ, যদি ভার্ডি না থাকে ডেফিনেটলি। রাইট। আরেকটা জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, আরেকটা পয়েন্ট হচ্ছে কি যে এই যে অর্ক ভাই একটা ভালো কোশ্চেন করতে যে কেভিন ডি ব্রুইনেকে আনবো কার পজিশনে। এখন যদি আমরা মিডফিল্ডটাকে কনসিডার করি যে ইন কেস কেউ এখনো লিভারপুলের মিডফিল্ডার সরাই নাই, সালাহকে সরাই হয়তো মানে আনছে বা সালাই আছে, তাদের ক্ষেত্রে যদি চিন্তা করি সালাহ একটা অপশন তাদের টিমে আছে। তাদের গ্রিলিশ ধরে নিলাম অনেকেরই আছে। তারপর ব্রুনো যদি অলরেডি টিমে থেকে থাকে বা না থাকলে, আমি আগেও ডিসকাস করছি যে ব্রুনো ডি ব্রুইনের চেয়ে আপাতত বেটার অপশন। কারণ কি যে ম্যান ইউনাইটেডের অ্যাটাক হয় ব্রুনোকে দিয়ে, ব্রুনো সেন্ট্রিক অ্যাটাক সবকিছু মোটামুটি সবকিছু। হ্যাঁ, এই সিজনে 26টা চান্স ক্রিয়েট করছে, যেটা মানে হয়তোবা ম্যাক্সিমাম বা সেকেন্ড হাইয়েস্ট হবে। ম্যান ইউনাইটেডের হয়ে মোস্ট চান্স, কর্নার, ফ্রি কিক সবকিছু নিচ্ছে। আর তার চেয়ে বড় কথা, আমরা যে ওর পেনাল্টি গুলাকে নিয়ে শুধু বলবো যে ও পেনাল্টি নিতেছে, শুধু পেনাল্টি থেকে গোল দিবে কিনা, ও প্রিমিয়ার লিগে ডেবিউ করার পর থেকে ওর চাইতে বেশি নন পেনাল্টি গোলও কিন্তু কারো নাই, ডি ব্রুইনেরও নাই। পেনাল্টি সহ গোল বেশি ওর, পেনাল্টি ছাড়াও গোল বেশি ওর। তারপরে টোটাল পয়েন্টস আমরা যদি লাস্ট সিজনে কনসিডার করি, ব্রুনো আসার পর কিন্তু ডি ব্রুইনাকে ওভারপাস করছে ব্রুনো। এন্ড এই সিজনে একটা ম্যাচে যেটা ওই যে ব্রুনো ফার্স্টে পেনাল্টি মিস করলো, একটা মানে পেনাল্টি মিসই করছে, ওটা রিটেক হয় নাই। ওই ম্যাচে ও আরো একটা গোল দিয়ে দিচ্ছিল, খুব সুন্দর একটা গোল ছিল। সামহাও এটা অন্য কারো অফসাইড ছিল, গোলটা ক্যান্সেল হয়েছে। ওই ম্যাচেও একটা গোল, দুইটা অ্যাসিস্ট দিচ্ছে। আরো একটা গোল ডিজালাও দিচ্ছে, একটা পেনাল্টি মিস করছে। চিন্তা করেন একটা প্লেয়ার কতটুকু ইনভলভ থাকতেছে একটা ম্যাচে। তার মানে ও পেনাল্টি মিস করার পরে একটা ম্যাচে 17-18 পয়েন্ট দিছে। যদি পেনাল্টিটা মিস না করতো ওইটা 25-6 যাইতো, আর যদি ওই গোলটা ডিজালানো হতো 30+। তার মানে ওর ইনভলভমেন্ট কিন্তু প্রচুর। আর ওর অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট ডাবল ডিজিটের নিচে দেখা যাইতেছে না। নেক্সট দুইটা ম্যাচ অ্যাওয়ে, সাউথহ্যাম্পটন, ওয়েস্ট হ্যাম, দুইটাই ডিফেন্সিভলি খুব বেশি ভালো বলবো না। তো আমার মনে হয় যদি ব্রুনো থেকে তাকে ব্রুনো টু কেডিবি সুইচ করা মিনিংলেস। কারণ আমরা কেডিবির ফিক্সার দেখতেছি, কিন্তু এখন আমরা ওই ফর্মটা দেখতেছি না সিটির। তো যদি দেখি যে কেডিবি বেটার করতেছে, যেহেতু ডি ব্রুইনার অনেক লং টার্ম ফিক্সার, এমন না আমরা মিস করে ফেলবো, আমরা ডি ব্রুইনার সার্ভিস পাবো যদি ও বেটার করে। আমার মনে হয় বার্নলি ম্যাচটাও দেখুক, কারণ বার্নলি একটা ভালো ডিফেন্সিভ টিম। যদি বার্নলির সাথে সিটি ভালো পারফর্ম করতে পারে, তখন যে আমরা একটু চিন্তা করতে পারবো যে হয়তো সন বা ব্রুনো কাউকে বাদ দিয়ে কাকে নেওয়া যায়। কিন্তু এখন পর্যন্ত আমি ডি ব্রুইনার দিকে যাব না, কারণ এখন আমি ওই পারফরমেন্সটা দেখি নাই। ডিরেক্টলি ফিক্সচার দেখে আমি নিতে চাচ্ছি না, পারফরমেন্স দেখতে চাচ্ছি। রাইট। তো এটা নিয়ে আরেকটি এই মুহূর্তে কোয়েশ্চেনও আছে, লাইক মুস্তাফিজুর রহমান থেকে, যে সন টু ডি ব্রুইনে ফর নেক্সট 2 গেম উইক কেমন হবে? তো কেউ যদি এটা নিয়ে একটু কথা বলতে চান। 2 গেম উইকের জন্য আমার মনে হয় কোনো প্লেয়ারই নেওয়ার কোনো দরকার নাই। দরকার নেই, হ্যাঁ। আসলে 2 গেম উইকের জন্য এটা ভার্ডিও যদি এখন কেউ নাই, 2 গেম উইকের বাদ দিলে নেওয়া দরকার না। অন্তত 3 থেকে 4টা ম্যাচ দেওয়ার দরকার টাইম। কারণ এমনও অনেক সময় আমরা দেখছি একটা প্লেয়ার ব্যাক টু ব্যাক 2টা গেম উইক ব্ল্যাঙ্ক দেওয়ার পরে ব্যাক টু ব্যাক 3 ম্যাচে 4-5টা গোল দিছে। তো আর এখানে যেহেতু ডি ব্রুইনার মতো প্লেয়ার এত ভালো ফিক্সচার, এই টাইমে 2 গেম উইকটা যদি লং টার্ম হয় তাহলে নিতে পারেন, নেওয়া যায়। কিন্তু 2 গেম উইক না, এটা আরো লং টার্ম হতে হবে। গালিব ভাইয়ের কি মনে হয় 2 গেম উইকের জন্য কোনো প্লেয়ার? এখানে উনি 2 গেম উইক বলতেছে মেইনলি যে সনের নেক্সট দুইটা ফিক্সচার হচ্ছে চেলসি আর আর্সেনাল, তাই না? রাইট। চেলসি অ্যাওয়ে, আর্সেনাল হোম। সো এটার জন্য মনে হয় বলতেছে। বাট আমার মনে হয় আমরা যে আগের সিজনের প্লেয়ার গুলো দেখতাম, যে সালা, তারপরে গত সিজনে মানে অনেক ভালো করছে ডিফেন্ডারের মধ্যে, সব লিভারপুলের প্লেয়ারই অ্যাকচুয়ালি। তো এদের না ফিক্সচার খুব একটা ম্যাটার করতো না। সনের এই সিজনে যেরকম পারফরমেন্স, আমি এক্সপেক্ট করি না যে এত ভালো পারফরমেন্স দিবে, বাট এই সিজনে যে পারফরমেন্স, এতে আমার মনে হয় না যে ফিক্সচার ম্যাটার্স টু হিম। আর ভাই লাইভে আসছে, অ্যাড করে দিন। জি শিওর। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে জয় ইজ হিয়ার। হ্যালো, ওয়েলকাম জয় ভাই। হ্যাঁ, কি আসসালামু অবস্থা? আলাইকুম সবাইকে। দুঃখিত একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি শুনছিলাম It's অনেকক্ষণ fine. ধরে। ওকে, জি গালিব ভাই। আচ্ছা, কন্টিনিউ করি না? আচ্ছা, তো জি, জি। আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে যে এই সিজন সন টাইপ প্লেয়ার আমার মনে হয় যে ফিউচারে
মানে একটা লং টার্ম প্ল্যানের জন্য নেওয়া দরকার। আর ডে ব্রুইনেকে নিলে আই থিংক ইস প্রাইস ইস ডে ব্রুইনের প্রাইস কত 11.5 মনে হয় না এখন 7.5, yes. 11.5 একটা প্লেয়ার কিনে সনের প্রাইস হচ্ছে এখন ইনক্রিজ আমার টিমে দেখাচ্ছে 9.5 সো এখানে অনেক ডিফারেন্স। সো 2 গেম উইকের জন্য তো ডেফিনেটলি নট। আপনার যদি কেভিন ডি ব্রুইনে বা সন টাইপ প্লেয়ার নিতে হয় তাহলে ইউ হ্যাভ টু থিংক মানে ফর লং টার্ম। সো হ্যাঁ, ফর মি উনি অবশ্য কমেন্টে লিখেছে যে ওনার ব্যাংকে হচ্ছে 4.1 আছে এই মুহূর্তে। তারপর আমি বলবো যে স্টিক উইথ সন। কেভিন ডি Right. ব্রুইনেকে না নিয়ে আই উড সে স্টিক উইথ সন। আচ্ছা, জয় ভাইয়ের তো কেইন সন দুইজনই আছে, জয় ভাইয়ের অপিনিয়নটা মনে হয় একটু নেওয়া দরকার। হ্যাঁ আমার আচ্ছা একটু ইকো হচ্ছে মনে হয়, তো মাইকটা অফ করলে ভালো হয়, মানে আমিও মাইক অফ রাখছিলাম। আচ্ছা, সো আমি আসলে কেইন নাই আমার দলে আর, আমি অলরেডি ভার্ডিতে সুইচ করে ফেলেছি প্রাইস ইনক্রিজ হওয়ার আগেই, কিছুক্ষণ আগে। তার পিছে মেইন কারণটা যেটা সেটা ছিল হচ্ছে অ্যাগেন 2-3 গেম উইকের জন্য আমি নেই, আমার এই জিনিসটা পানটা খেলতে ভালো লাগে। আমি শুনছিলাম জাহাঙ্গীর ভাই বললেন যে হচ্ছে 2-3 গেম উইকের জন্য নেওয়াটা রিস্কি হয়ে দাঁড়াতে পারে, কারণ দেখা যায় যে সহজ ফিক্সচার গুলোতে পারফর্ম না করে পরের ফিক্সচার গুলোতে অনেক সময় প্লেয়াররা পারফর্ম করে, তো এটা একটা রিস্ক। কিন্তু আসলে মানে এফপিএল এর খেলাটাই তো ওটা, যে আপনাকে ওই পার্টিকুলার টাইমটাই আসলে ধরতে হবে। তো আমি আসলে কেইনকে বাদ দিয়ে আমি সনকে বাদ দিয়ে চাচ্ছিলাম, কিন্তু লেস্টার থেকে আসলে কোনো মিডফিল্ডার আমি পাচ্ছিলাম না সেরকম ভাবে নেওয়ার মতো। আর ফুলহ্যামের ম্যাচটা আমি দেখেছি, ফুলহ্যাম ভার্সেস এভারটনের ম্যাচটা, ফুলহ্যামের ডিফেন্স আসলে খুবই হরিবল। তো এখানে একটা ব্রেস বা একটা 3 গোলের একটা সম্ভাবনা থাকে দেখে আমি ভার্ডিতে সুইচ করেছি। সন টু ডে ব্রয়নার যে প্রশ্নটা, ম্যানচেস্টার সিটির আসলে ফর্মই ভালো না, এটা হচ্ছে অ্যাজ আ বেসড অন হোয়াট আই হ্যাভ সিন দিস সিজন, ওদের ফর্মই ভালো না। তো এতে ফিক্সচার ভালো হলেও যে আউটপুট পাওয়া যাবে এরকম কোনো গ্যারান্টি আসলে নাই আপাতত। আর দ্বিতীয়ত হচ্ছে এখন আসলে ম্যান সিটি সিজনের ওই একটা স্টেজে গেছে যেখানে মানে তারা আসলে 4th গোল বা 5th গোলের জন্য যাবে কিনা সেটা নিয়ে আমি একটু সন্দিহান। তারাও চাবে যে আগে 3 পয়েন্ট এনশিওর করতে। তো যদিও এটা আমরা একটা আসলে ভালো পয়েন্ট। হ্যাঁ, যদিও এটা আমরা একটা ভালো পয়েন্ট। হ্যাঁ যদিও আমরা ডিফেন্সিভ ফুটবল জিনিসটাকে আসলে একেবারেই গার্দিওলার সাথে অ্যাসোসিয়েট করি না, কিন্তু এখন আসলে দে ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি টু অ্যাকচুয়ালি কি বলে ওই কাজটা করার। সো ডে ব্রয়না, সন থেকে ডে ব্রয়নাতে যাওয়াটা আমার কাছে মনে হচ্ছে একটা ভুল হবে, কারণ আর সনি আসলে এখন প্লেজ অ্যাজ দ্য স্ট্রাইকার। আমি বারবার বলে আছি যে কেনের পেনাল্টি পটেনশিয়াল আছে, কিন্তু অ্যাজ ইট হ্যাপেন্স যে অ্যাকচুয়ালি পাচ্ছে না টটনহ্যাম পেনাল্টি, মানে এগেইনস্ট অল দি ইনটুইশন আর সব ক্যালকুলেশনের বিরুদ্ধে গিয়ে এটা বলতে হচ্ছে। তো ওই পয়েন্টগুলো যখন আসছেই না, তখন আসলে সনি দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি গোল দিচ্ছে, 9 গোল হয়ে গেছে ওর, তারপরে সেকেন্ড হাইস্ট গোল স্কোরার এখন লিগে। সো আমরা এক্সপেক্ট করতে পারি যে সামনের ম্যাচগুলোতে এই ধারাই অব্যাহত থাকবে। আর যদি এমনও হয় যে কেইন পেনাল্টি পাইলো, তাও দেখা যাচ্ছে যে সন ইজ দ্য মোস্ট লাইকলি যে ড্র করবে, সে অ্যাসিস্টের পয়েন্ট পাবে। সো রাইট এট দিস পয়েন্ট ইন জাংচার আসলে ফর দ্য ল্যাক অফ আ বেটার মিডফিল্ড রিপ্লেসমেন্ট, সন সিমস লাইক দ্য স্ট্যান্ড আউট অপশন ডিসপাইট দ্য ব্যাড ফিক্সচার্স। কমপ্লিটলি এগ্রি। ভাইয়া আমি আসলে উনি ভালো বললেন, ওনার ডাবল আছে দেখেই বললেন। হয়তো কারো ডাবল নেই, একজন আছে, কিংবা কেউ নাই থাকলে তো আর কনভারসেশনে নাই। বাট যদি একজন থেকে থাকে, স্পার্সের এখন আমার মনে হয় না আমার কেউ নাই, আমার মনে হয় একজন থাকা লাগতো, এবং সেই জনটা থাকা লাগতো প্রবাবলি সন দেন কেইন, সেটাই মনে হয়। তবে যেরকম উনি বললেন যে ফুলহ্যাম খারাপ ডিফেন্স, এভারটন কি চরম ফর্মে ছিল না, কিন্তু সো ফুলহ্যামের সাথে পয়েন্ট পাইতে হলে চরম ফর্মে যে থাকতে হবে তাও কিন্তু না। সো সো ফুলহ্যাম ফিক্সচারটা আমি এগেন আমার কাছে মনে হয় যে ম্যান সিটির কোনো অ্যাটাকিং, সেটা কে হবে আই ডোন্ট নো, স্টার্লিং হতে পারে, ডে ব্রয়ন হতে পারে, ইভেন ক্যান্সেলও হতে পারে, ইফ ইউ আর ওই 2-2-4 অ্যাঙ্গেলে যাই আমরা, যে ও সামনেও দিবে পিছনেও দিবে, বা ইভেন হেসুস আগুয়েরো যদি, বাট হেসুস আগুয়েরো ওদিকে হয়তো না যাওয়াই ভালো, বা ইভেন লাইক আই ডোন্ট নো, প্রবাবলি ফোডেন টোরেস কেউই ওয়ার্থ না। বাট আমার মনে হয় ফুলহ্যামে গেমে ম্যান সিটির একটা অ্যাটাক যেতে পারে, বাট প্রবাবলি নট এট দ্য কস্ট অফ সন এট দিস পয়েন্ট। মানে জীবনে একটা যদি চয়েস চলে আসে, আই উড ইভেন সে ব্রুনো ফার্নান্দেসকে হয়তো চেঞ্জ করা যেতে পারে, বাট এট দিস পয়েন্ট সনকে না, ইফ হি ইজ অনলি ইউর ওয়ান স্পার্স প্লেয়ার। যদি আরেকজন থাকে তখন আপনি কেনকে সামথিং ইউ ডু, বাট আমি ওটা বলবো। বাট গেম উইক 11-এ আই ফিল ম্যান সিটির একটা অ্যাটাকিং অপশন থাকতে পারে এগেইনস্ট ফুলহ্যাম, থাকা উচিত, থাকলে বেটার ইন দ্যাট কেস, যে একটা ম্যান সিটির যদি একটা কাভার আপ থাকতে পারে। তো এখানে আরো একটা এই কোয়েশ্চেনও আছে যে
আমরা যদি যাই একটু, আর সিটি অ্যাটাকার্স worth it considering their goal scoring form, তো এটা নিয়ে আমরা অটোমেটিক্যালি এখন কথা বলে ফেললাম। আর আরেক এটা নিয়ে আরেকটাও কোশ্চেন আছে, আহ, আমরা যদি একটু যাই যে ইজ গ্যাব্রিয়েল হেসুস এ গুড পিক ফর দ্য নেক্সট 5 উইকস? তো No, no, এটা নিয়ে নো নো নো, no. ওই জয় অ্যান্সারটা অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে, মানে ওই সিটির যে ফর্ম ওই হিসাবে স্কোরিং এর চান্সটা কম, ওরা জাস্ট ওই একটা গোল বা দুইটা গোল সামহাউ ই করবে। এবং গতদিন যেরকম খেললো আমার মনে হয় না যে ও ঠিক সেই অবস্থাটায় আছে, মানে গোল টোল করার মতো। আর সিটির ফর্মের যদি কনসিডার নাও করি, রোটেশন, হিউজ রোটেশন রিস্ক। এগুয়েরো ব্যাক করার পরে আসলে এখন তো আবার এগারোটা back করতেছে। হ্যাঁ, এগুয়েরো ব্যাক করে ফেলছে অলরেডি ট্রেনিং এ তো এখন আসলে ওদের দুইজনের কাউকেই নিয়ে সেফ না। এমন হতে পারে এক ম্যাচ একজন, আরেক ম্যাচ আরেকজন খেলবে, কিংবা 45 মিনিটস খেলবে। তো আমরা 9 মিলিয়নের উপর ইনভেস্ট করে এত দামি একটা রোটেশনের প্লেয়ার নিতে পারবো না। ইভেন মাত্র 6.5 এ ফিল ফোডেনকে অ্যাফোর্ড করতে পারি না, রোটেট হয় দেখে। তো আমরা ওই দামে তো আমরা আসলে নেক্সট টপিকে চলে যাই। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে যে সালা ইজ ব্যাক। তো সবাই টিমে এখন চিন্তা, অনেকেই মানে আমি যদি বলি যে খুবই বুদ্ধিমানের কাজ করেছে যারা যারা করেছে, যে সালাকে রেখে দিয়েছিল 1 উইকের জন্য, দেন লেটস সি আসলে সে ব্যাক করে। সো রাইট নাও হি ইজ ব্যাক, বাট অনেকেই আছে যারা নাকি সালাকে বাদ দিয়ে দিয়েছে। সো হোয়াট ডু ইউ সাজেস্ট, যে হ্যাঁ আসলে কি এখন কি সালা কি যারা যারা বাদ দিয়ে দিয়েছে সালাকে কি এখনই কি নেওয়া উচিত কিনা? সালাকে বাদ দিয়ে কাকে নিচ্ছে এটা কিন্তু একটা ইস্যু। কারণ সালাকে যারা বাদ দিছে, হয় ব্রুনো নিছে, না হয় কেডিবি নিছে, সন হয়তো এখন নতুন করে কেউ নাই। ইভেন মানে কেউ নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, ইভেন অনেকে মানে নিতে পারে। তো আমি বলবো যে একটা প্লেয়ার নিছে এত তাড়াতাড়ি আবার তার কাছে ব্যাক করার কোনো রিজন নাই। তো সালা আসছে ঠিক আছে, বাট যেই প্লেয়ার নিছে সেও কিছু পয়েন্ট রিটার্ন করবে। মানেকে নিয়ে আমার একটু ডাউট আছে, ও প্রচুর চান্স মিস করতেছে, পুরো সিজনই দেখতেছে আগে নাই। তো অনেকগুলো চান্স পাইতো। আমি অ্যাকচুয়ালি মানেকে নিছিলাম এবং সে খেলছেও ভালো। সে অ্যাটলিস্ট 2টা গোল করতে পারতো। রবার্টসন অনেক মানে এত আফসোস লাগছে ওর খেলা দেখে। সো এখন যেহেতু সালা ইজ ব্যাক, ওর একটা মানে যে জিনিসটা গত ম্যাচে করছে, সালা যদি ওইরকম চান্স পায় হি উইল অ্যাটলিস্ট স্কোর 2, যেটা আমার মনে হয়। সো কিন্তু ওভারঅল আবার ইনভলভমেন্ট মানের বেশি। কালকে সালার ম্যাচগুলো দেখে আর মানের কালকের গত লাস্ট ম্যাচটা দেখে যেটা মনে হলো, মানে ইনভলভ বেশি থেকে খেলাতে। সালা অতটা ইনভলভ না থাকলেও এট দি এন্ড অফ দ্য ডে ওর একটা অ্যাসিস্ট, একটা গোল এরকম কিছু থাকে, আর ডেজিগনেটেড পেনাল্টি টেকার। সো সালা যদি ব্যাক করে ডেফিনেটলি হি উইল বি ইন মাই টিম ফর শিওর। নো মানে আমি নেক্সট উইকে হয়তো নিব না, তারপরের উইকে ডেফিনেটলি। আমার ওইটা কথা, যদি ডুব্রাইনা আর ব্রুনো হয়, সালার মানে সালাকে রিপ্লেস করছে ডুব্রাইনা বা ব্রুনোকে দিয়ে, তাহলে বলবো স্টিক করতে। যদি মানেকে দিয়ে রিপ্লেস করে থাকে এবং এখন ফ্রি ট্রান্সফার আছে, তাহলে আমি বলবো গো ব্যাক টু সালা। এক্স্যাক্টলি। আমার মনে হয় যে সরি, আমি মনে হয় জাস্ট একটু আমার যেটা সালা আমিও চেঞ্জ করে ফেলেছি, হয়তো হাইন্ডসাইটে করা উচিত হয়নি। হয়তো আমি একবার ভেবেছিলাম যে আমার ওই 4.5 মিডফিল্ডারকে চেঞ্জ করে জটাকে রাখবো 1 উইক, ওটাই মনে করা উচিত ছিল। তারপরে কি করলাম, যাই হোক, এনিওয়ে। বাট সালাকে এই উইকে আবার ফেরত আনার কি মানে কি দোষ করছে? মানে এতে তো ভালোই খেলে, মানে যদি থেকে থাকে আমার অসুবিধা নাই। আমি তো সালাকে চেঞ্জ করে এখানে নামই উঠলো না, যার আমরা ভুলে গেছি। হ্যাঁ, যাই হোক, এনিওয়ে ওরকমই হয় আর কি। ওই জিয়েক ওরকমই হয়, কারণ ওই একবার ভালো খেলে, ভালো না খেললে ওই জাতীয় অসুবিধা না, ওটা ব্যাপার না। বাট সালাকে গেম উইক 12 এখন যদি চেঞ্জ করে গেম উইক 12 এগেইনস্ট ফুলহ্যাম, ব্রাইটন আর ওলভসে এনে, মানে যাকে এনেছেন তাকেই খেলান 2 উইক, আমার কাছে মনে হয়। আমিও ভাইয়ার সেন্টিমেন্টের সাথে এগ্রি করি, কারণ আমার মতে আসলে প্লেয়ারদের ব্যাক করা উচিত। আপনার পরিকল্পনা কখনোই এরকম থাকা উচিত না। যদি এমন হয় যে ওয়াইল্ড কার্ডের ঠিক আগের গেম উইক, তাহলে এরকম হতে পারে যে আপনি একটা ডাবল গেম উইক, আমি গতবার ওয়েস্ট হ্যাম থেকে লানজিনি আনছিলাম, কারণ তারপরে আমি মানে ওয়াইল্ড কার্ড করে ফেলবো, আমি জানি। সো এটা একটা এই বছর আমি ওয়াইল্ড কার্ডের আগের গেম একটা গোলকিপার চেঞ্জ করে আর নতুন গোলকিপার এনেছি, যদিও ইট ডিডন্ট ওয়ার্ক আউট। আনলেস এটা এরকম কোনো সিনারিও, আপনি একটা প্লেয়ারকে আনা মানে হচ্ছে আপনার মিনিমাম 2-3 গেম উইকের একটা কমিটমেন্ট আছে। আর সালা যে 1 সপ্তাহ পরে ফেরত আসবে এটাও তো ওয়াজ নলেজ টু এভরিওয়ান। তো যারা যারা বাদ দিয়েছেন তারা নিশ্চয়ই এটা ভেবেই বাদ দিয়েছেন যে 1 সপ্তাহও আমি অ্যাফোর্ড করতে পারবো না 12.5কে বেঞ্চে বসে রাখা। তো দ্যাটস গুড এনাফ। এখন এই গেম উইকে জাস্ট বিকজ একটা হয়তো জিএক রিটার্ন করেনি বা হয়তো মানে রিটার্ন করেনি দেখে আবার ফেরত গেলে আসলে খুবই
অনুশোচনা বেশি হবে। আর দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে, এটা অ্যাগেন এটা একই সাথে রিলেটেডও, সেটা হচ্ছে আপনারা হয়তো আলোচনাও করেছেন যে রবার্টসনকে নিয়ে যে একটা ডিবাকল ছিল। আমার পেজে তো আমি প্রচুর প্রশ্ন পেয়েছি যে রবার্টসনকে রিপ্লেস করবো কাকে দিয়ে। আমার কথা হচ্ছে যে মানে উইল রিটার্ন 12, তখন যদি আপনার প্লেয়ার রিটার্ন না করে আপনার অনেক অনুশোচনা হবে। তো একটা প্লেয়ারকে নিলে আসলে একটু লং টার্ম বলতে অত না, 2 থেকে 3 গেম উইকের একটা চিন্তা ভাবনা নিয়ে নেওয়া উচিত। এক গেম উইকের জন্য আনলে আসলে মানে তারপরে যদি আবার পয়েন্ট দেয় তাহলে জিনিসটা খুবই স্যাড একটা ব্যাপার হবে, যদি না ডাবল গেম উইক হয় বা কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন হয়। আচ্ছা, আমি একটু অ্যাড করি, যেটা হচ্ছে আমার সালাকে বাদ দেওয়ার মেইন রিজনটা ছিল যেটা জয় ভাই বললো, যেটা যে 12 এর একটা প্লেয়ারকে আমি বেঞ্চে অ্যাফোর্ড করতে পারবো না। দ্যাটস দি অনলি রিজন। আরেকটা রিজন ছিল যে আমার বেঞ্চ ওয়াজন্ট দ্যাট গুড। বেঞ্চটা এত স্ট্রং করি না এবার, যেটার জন্য প্রবলেম হয়েছে, বাট তারপরে বেঞ্চটা এত স্ট্রং ছিল না। আর মানেকে আনার আরেকটা রিজন ছিল যে মানে আই ওয়ান্টেড টু সি হিম যে সে কেমন করে। যদি সে ভালো করতো, কিন্তু গত ম্যাচটাতে দেখছি যে তার ফিনিশিং এ প্রবলেম হচ্ছে, মানে গোল স্কোরিং পজিশনে যাচ্ছে, সে চান্সেস ক্রিয়েট করতেছে, সব করতেছে, যেগুলো এফপিএল এ পয়েন্টস দেয় না। এখন এফপিএল এর হিসাবে সালা আই থিংক ইজ বেটার। তো 2 গেম উইক থাকবে, লাস্ট গেম উইক ছিল, আরেকটা গেম উইকে থাকবে। আই থিংক নেক্সট গেম উইক থেকে যদি মানে ভালো কিছু না করে নেক্সট গেম উইকে, তাহলে আই থিংক আই উড গো ব্যাক টু সালা। এটাই যে যদি এমন হয় আমার ট্রান্সফার কিন্তু করার কিছু নাই, মানে ফ্রি ট্রান্সফার পরে আছে, কোনো এটা আমার কোনো প্রবলেম হচ্ছে না, তাহলেই গো ব্যাক। আর নাহলে যাকেই আনছেন একটু টাইম দেন। ইভেন যদি জিএক হয় তাহলে তো আমি বলবো আরো বেশি টাইম দেন, কারণ আপনি ডাউনগ্রেড করে একটা এমন প্লেয়ার আনছেন যে ওই পটেনশিয়ালির প্লেয়ার, তো কম দাম, আপনি ওইটা অন্য কোথাও ইনভেস্ট করে আরো বেশি হয়তো রিটার্ন পেতে পারেন। তো আমার মনে হয় যে যাকেই আনেন অ্যাটলিস্ট 2 থেকে 3 গেম উইক টাইম দেওয়া দরকার। আমি যেমন নিজে হলো মানে সালা টু ব্রুনো করেছি, তো আমি দেখবো, মানে আমি একদম প্ল্যান করছি যে 3টা গেম উইক থাকবে, সালা আসুক না আসুক যাই করুক আমি 3 গেম উইক রাখবো, তারপর আমি আবার সালাতে ব্যাক করলে করবো, মানে 3 উইক ফিক্স আমার। আমি ওইটা প্ল্যান করে হলো সালাকে বাদ দিয়েছি। তারপর জটা ছিল টিমে, জটা আছে, পয়েন্ট পাইছি, ফাইন। আমি আরো একটা গেম উইক 2টা গেম উইক দেখবো। রাইট। সো যেহেতু জাহাঙ্গীর ভাই একটু আগে জিএইচ নিয়ে কথাবার্তা বললো, যে অনেকে আছে যে যারা সালাহ টু জিএইচ করেছে, তো আমাদের পরের টপিকটাই হচ্ছে জিএইচ কে নিয়ে। সো ইজ জিএইচ এ মাস্ট হ্যাভ ইন ইউর টিম? অ্যাজ চেলসি এই মুহূর্তে যেই খেলাটা খেলতেছে, মোটামুটি জিএইচ ওই অ্যাটাকের একটা বলা যায় যে নিউক্লিয়াস সে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, লাইক জিএইচ ইজ এ মাস্ট হ্যাভ ইন দ্য এফপিএল টিম? সো স্টার্টিং উইথ থ্যাংক ইউ রাহুল ভাই। আমি তো হ্যাঁ জিএকে এনেছি যেহেতু সালার বদলে, মাস্ট হ্যাভ আসলে এই জাত আমি হয়তো বলবো না, বাট ইউ ক্যান হ্যাভ। হ্যাঁ মানে আই গেস, এন্ড আমার কাছে মনে হয় স্পার্স হোম, চেলসি টটেনহ্যাম উইল বি আ ডিফারেন্ট গেম দেন কি ম্যান সিটি টটেনহ্যাম। হ্যাঁ, এবং ল্যাম্পার্ডের তো ওই হোসেকে হারানোর একটা ইয়ে আছে, কিন্তু ল্যাম্পার্ড ইয়েস, হ্যাঁ এটাই প্রায় হারায়। ও ডার্বি কাউন্টির ইয়ে থাকার সময়ও কিন্তু ওই ম্যানিউতে এসে হারায় গেছে। হারে ওই গেছে, যে হ্যাঁ। তো আই ডোন্ট নো, মানে এইসব কোনো ডাজেন্ট ম্যাটার। হ্যারি সনকে একটা থ্রু বল দিবে, সন দৌড়ে গোল দিয়ে দিবে, এইসব বলে দিবে। আমাদের অ্যানালাইসিস কোনো যায় আসবে না। ঠিক আছে, ভালো কথা। তো বাট জিএক টটেনহ্যাম, তারপরে কি টটেনহ্যাম ঠিক আছে মানলাম, সামথিং ক্যান হ্যাপেন। আই ফিল লাইক হি উইল গেট সাম পয়েন্টস ইন টটেনহ্যাম গেম। তারপরে হচ্ছে লিডস আর ওই এভারটন, ভালো গোল খাচ্ছে তারা, এবং কাউন্টার অ্যাটাকিং ওই যে যাদের স্পিড আছে, যেই টাইপের প্লেয়ারদের স্পিড আছে, ওয়ার্নার, আপনার দিস গাইজ এব্রাহাম, যেমন চেলসির যে প্লেয়ার গুলো আছে, তারা কিন্তু লিডস আর এভারটন কিন্তু তাদের এগেনস্টে গোল খাচ্ছে। তারপরে উলভস, ওয়েস্ট হ্যাম, আর্সেনাল, অ্যাস্টন ভিলা, ইফ চেলসি ইজ ইন ফর্ম, জিএইচ উইল টেক ওভার। এখন কথা হলো, আপনারা যদি ইভেন গেম উইক 13-এ কিন্তু আবার ওইদিকে ব্রুনোর শেফিল্ড লিডস আছে, পরে আপনারা ওকেও চেঞ্জ করতে পারেন যদি জিএক কে ভালো না লাগে ইন দিস 2-3 গেমস, বা যদি আবার ব্যাক টু সালাও করতে পারেন। সো জিএক এমন একটা দাম, ইভেন আবার ব্যাক টু সন করা যাইতে পারে যদি আপনি সনকে বের করে থাকেন। হ্যাঁ, সো জিএক এমন একটা দাম যে এদিক ওদিক যাওয়া যাবে হয়তো, ইফ ইউ প্লে অ্যারাউন্ড মানে বিট উইথ হিম। সো জিএক ইজ নট আ মাস্ট হ্যাভ, বাট হি আমার কাছে আছে, কারণ আমি ভেবেছি যে সে সামনের গেমগুলোতে, স্টার্টিং উইথ নিউক্যাসল আনফরচুনেটলি হয়নি, যে
অ্যাটলিস্ট গেম উইক 12 পর্যন্ত সে প্রচুর ভালো করার ইয়ে রাখে। উলভস ইজ ওকে, বাট ওয়েস্ট হ্যাম, আর্সেনাল, অ্যাস্টন ভিলার এগেইনস্টেও সে পয়েন্ট দেওয়ার ইয়ে রাখে আমার কাছে মনে হয়। সো মাস্ট হ্যাভ না, বাট ক্যান হ্যাভ। রাইট। তো জয় ভাই, আপনিও যদি কিছু বলেন ওপিনিয়ন। হ্যাঁ, জিএকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি এবং সে সিজনের শুরুতে ফিট থাকলে হয়তো আমার দলে থাকতো, কিন্তু আপাতত আসলে আমি অর্ক ভাইয়ের সাথে পুরোপুরি একমত, একদম মানে ওয়ার্ড টু ওয়ার্ড। আমি জাস্ট একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করবো আমার আর্গুমেন্টটা। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মাস্ট হ্যাভ যদি চেলসি থেকে কেউ থাকে সেটা হচ্ছে চিলওয়েল, এটা হচ্ছে 1 নাম্বার। এবং ফিক্সচার ওয়াইজ খুব একটা সহজ ফিক্সচার বলবো না আমি চেলসি, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় মানে বলতে গেলে থিয়াগো সিলভাকে বাদ পারফরমেন্স করেছে, আমি ম্যাচটা দেখেছি, একটা শক্ত প্রতিপক্ষ। তো যদি আপনি দুটো প্লেয়ার রাখেন চিলওয়েল কম্বিনেশন, ওরা কি বলে জুমা চিলওয়েল কম্বিনেশন, তখন আসলে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আপনি থার্ড একটা স্পট থাকে, মানে আপনি 3টা অ্যাটাক থেকে যদি আপনি কাউকে টেমি এব্রাহাম, এটা হচ্ছে জিএক, যদি আপনার ডিফেন্সে 2 জন থাকে এবং আমার 2 জন তো আমার যেহেতু কিন্তু আমি অ্যাকচুয়ালি মনে হয় যে জয় ভাই, আপনার সম্ভবত একটু নেটের একটু প্রবলেম হচ্ছে, আপনার কথা কেটে আসতেছিল, সো সরি ফর দ্যাট। আমরা যদি জাহাঙ্গীর ভাই যদি কিছু বলতে চান, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, এই জিএক মাস্ট হ্যাভ কিনা এই টার্মটা তো আমি অ্যাড করছি ওই আলোচনার টপিকে। তো মাস্ট হ্যাভ টার্মটা অ্যাড করার একটা রিজন কি যে আমাদের মিডফিল্ডে যদি আমরা 3-4-3 ম্যাক্সিমাম খেলে থাকি, 4টা মিডফিল্ডার যদি কনসিডার করি, 2টা প্রিমিয়াম মিডফিল্ডার হয়তো থাকে, একটা সালামানের মতো কেউ একটা উইঙ্গার, দেন ব্রুনো বা ডুব্রাইনার মতো একটা প্লেয়ার, দেন মিড বাজেটের একটা মিডফিল্ডার বা 2টা মিডফিল্ডার কিন্তু আমাদের টিমে থাকে। সিজনের শুরু থেকে ওইটা হামেস রদ্রিগেজ ছিল কিছু উইকের জন্য, দেন আমরা গ্রিলিশকে পেলাম এই 7 to 8 রেঞ্জ বা 8.5 এই রেঞ্জটা পর্যন্ত। এখন হামেস রদ্রিগেজের টাইমটা হয়তো শেষ হয়ে গেছে। তো এখন যদি আমাদের টিমে সালা, ব্রুনো অথবা ডুব্রাইন এদের 2জনের মধ্যে একজন থাকে, দেন থার্ড প্লেয়ার যদি কারো সন থাকে, ফোর্থ যে আমাদের ওই বাজেট মিডফিল্ডারটা, ওই মিডফিল্ড অপশনে কিন্তু এখন আমাদের জিএকি থাকতে হবে। কারণ এখন অনেকেই সনকে রিপ্লেস করে ফেলছে, তার মানে সালা, ব্রুনো আর ডুব্রাইন একজন, দেন গ্রিলিশ অলমোস্ট একটা ভ্যালুয়েবল অপশন, দেন ফোর্থ মিডফিল্ডে এই রেঞ্জে কিন্তু আমার মনে হয় আর কেউ নাই কম্পিটিশন দেওয়ার মতো। এই কারণে ঠিক বলছি যে মাস্ট হ্যাভ কিনা। এখন যদি আমরা জিএক এর কম্পিটিশনটা ডুব্রাইনার সাথে করি তাহলে হয়তো আর মাস্ট হ্যাভ হবে না, কারণ কেউ যদি অ্যাফোর্ড করতে পারে ব্রুনো, ডুব্রাইনা, সালা সবাইকে একসাথে, তাহলে তার আর দরকার নেই জিএক। কিন্তু আমার মনে হয় না খুব বেশি মানুষ এটা পারবে, কারণ প্রিমিয়াম ফরওয়ার্ড আমাদের ম্যাক্সিমামেরই ভার্ডি বা কেইন কেউ একজন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের 2টা অ্যাটলিস্ট মিড বাজেট মিডফিল্ডার যদি দরকার হয়, তাহলে আমার মনে হয় জিএক আর গ্রিলিশ এই 2জনই এখন অপশন। তো যদি 2জন চুজ করতে হয় মিড বাজেট মিডফিল্ডার, তাহলে আমি বলবো জিএক মাস্ট হ্যাভ। আর যদি জিএক আর গ্রিলিশের মধ্যে চুজ করতে হয়, তাহলে আমার মনে হয় মাস্ট হ্যাভটা বলতে পারবো না, বাট গুড পিক, যেহেতু চেলসি ফর্মে, জিএক ও ফর্মে। সো অনেকক্ষণ এইগুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম। আমরা আসলে এখন একটু কমেন্ট নেওয়া যায়। আমরা কিছু কমেন্ট পড়তে পারি। সো প্রথম কমেন্ট আমরা নিই। তো মুশফিকুল হক একটি কমেন্ট করেছেন যে ডিফারেন্সিয়াল ক্যাপ্টেন। তো গালিব ভাই, আপনার কি কোনো সাজেশন আছে যে ডিফারেন্সিয়াল ক্যাপ্টেন পিক কে হতে পারে এই গেম উইক 10 এর জন্য? গালিব, আপনার মনে হয় মিউট করে আছেন। সরি Yes, সরি yes, সরি মিউট করা ছিল, Yes. খেয়াল করিনি। আচ্ছা, ডিফারেন্সিয়াল ক্যাপ্টেন আমার টিমে যে সমস্ত প্লেয়ার আছে, তাতে আমি নেক্সট উইকে ক্যাপ্টেনকে দিব, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে আমার নিজেরও। আমার টিমে স্টার্লিং আছে। স্টার্লিং এর ফিক্সচারটা মোটামুটি একটু ইজিয়ার মনে হচ্ছে আমার কাছে। সিটির ফিক্সচারটা একটু ইজি কম্পারেটিভলি, সো আই মাইট টেক আ চান্স উইথ স্টার্লিং নেক্সট গেম উইকে। সো probably Sterling would be my pick.
ওকে, সো আমরা আরেকটা কমেন্ট দেখতেছি। সেটা হচ্ছে ইজ ওয়াটকিন্স সেভ ফর দ্য আপকামিং গেম উইক? ওয়াটকিন্সকে রাখা যেতে পারে আসলে। গ্রিলিশ যদি না থাকে তাহলে, বা মানে ওইখান থেকে তো পিক এই দুইজনই অ্যাকচুয়ালি মানে পয়েন্ট গুলো দিচ্ছে, বা হলো ওরাই গেমে ইনভলভমেন্ট বেশি, তো এক্ষেত্রে রাখা যেতে পারে আর কি। আর যেটা দেখতেছি কি, যেদিন দিতেছে দুইজনই কিন্তু দিতেছে, যেদিন না দিতেছে কেউই দিতেছে না। কেউ তো দিচ্ছে না, হ্যাঁ। যেহেতু গ্রিলিশের দামটা একটু বেশি আর মিডফিল্ডে অনেক অপশন আছে, আমার মনে হয় ইভেন গ্রিলিশ আর ওয়াটকিন্স এর মধ্যে চুজ করতে হলে এখন ওয়াটকিন্স চুজ করা যায়। গুড অপশন, গুড এনাফ। ওকে, সো আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, একবার যদি নেই, মোহাম্মদ আবির হোসেন, সাজেস্ট মি এ ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার। তো আই থিঙ্ক এটা একটা বিগ আর্গুয়েবল। আমরা গত একটা লাইভেও আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা হ্যাঁ, বলেছিলাম। ওই ক্যান্সেলের ব্যাপারটা অনেক নিয়ে বলা হচ্ছিল। জাহাঙ্গীর ভাই অনেক মানে অনেক কথাবার্তাও বলেছিল। তো এখন আপনাদের কি মনে হয়? তো আমি জাহাঙ্গীর ভাই থেকে শুরু করব, যে ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার নেওয়াটা কি কতটুকু যৌক্তিক এই এই মুহূর্তে? অবশ্যই আমার মনে হয় নরমালি ডিফেন্ডার আমরা নেই, ডিফেন্ডার লিস্ট আমরা ফিক্সচার দেখে নেই, কারণ এখানে ফর্ম দিয়ে কাজ নাই, কারণ ক্লিন শিট লাগবে। তো যেহেতু সিটির ফিক্সচার এত ভালো, আমার মনে হয় সিটির একটা ডিফেন্ডার খুব দরকার। এখন আমাদের এই ডিফেন্ডারটা একটা সেফ পিক হতে হবে। যদি আমরা অ্যাটাকিং রিটার্ন চিন্তা করি, অপশন আছে দুইটা, একটা হচ্ছে ক্যান্সেলো, আরেকটা হচ্ছে রুবিন দিয়াস। কারণ 6 মিলিয়নে আমি ওয়াকারকে কখনো সাজেস্ট করবো না, সে আসলে একটা সেন্টার ব্যাকের মতোই খেলে, অ্যাটাকিং রিটার্ন থাকে না। রাইট, ক্যান্সেলের রাইট, প্রবলেম হচ্ছে ডিফেন্ড রিস্ক, এছাড়া আর কোনোই প্রবলেম নাই। ক্লিনশিট না দিলে অ্যাসিস্টের চান্স থাকে। যদি মিনিমাম একটা প্লেইং ডিফেন্ডার বেঞ্চে থাকে, যে সামহাও ক্যান্সেলো যদি না খেলে ও সাবে নামবে না, তাহলে যাতে অ্যাটলিস্ট ব্যাকআপে 2 পয়েন্ট 1 পয়েন্টে দিতে পারে, দেন আমি বলবো ক্যান্সেলো ইজ দ্য বেস্ট অপশন। আর যদি এমন হয় যে না, তিনটাই ডিফেন্ডার আছে টিমে, কোনো ব্যাকআপ নেই, তাহলে আমি বলবো দিয়াস ইজ অলসো গুড অপশন। কারণ সেন্টার ব্যাকরা যে পয়েন্ট দেয় না এমন না, একটা হেডারে গোল দিলে কিন্তু দুইটা অ্যাসিস্টের সমান পয়েন্ট, সমান টিম point, বোনাস পয়েন্ট হয়ে যায়। তো দিয়াস অলরেডি পর্তুগালের হয়ে দেখছি 2টা গোল দিচ্ছে ওই দিন, এবং খুব দিয়াস আর করতে দুইজনই কর্নারে যায় সামনে। তো আমার মনে হয় দিয়াস ইজ অলসো গুড অপশন, ক্যান্সেলো বেটার অপশন। ওকে, রাইট। আসলে আমি ম্যানচেস্টার সিটির একটা ডিফেন্ডার কথা আসলে শুনছিলাম, ওই যে হ্যাঁ, অবশ্যই। ডিফারেন্সিয়াল ক্যাপ্টেন পিকে আমার মনে হয় রিচার্লিসন খুব ভালো একটা অপশন হবে লিডসের এগেইনস্টে। প্লাস ওয়েস্ট হ্যামে মিকেল অ্যান্টোনিও ব্যাক করছে, মিকেল অ্যান্টোনিও খুব ভালো, কারণ অ্যাস্টন ভিলা আর লিডস দুইটা টিমেরই ডিফেন্স খুব খারাপ, মিকেল অ্যান্টোনিও লং টার্মের জন্য ভালো অপশন। তো এই দুইজনই আমার একটা সাজেশন থাকবে ডিফারেন্সিয়াল ক্যাপ্টেন হিসেবে। রাইট, যদিও রিচার্লিসনের গত ম্যাচের খেলা দেখেছি, ইট ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড টু সি যে আসলে দুটো ভালো ভালো চান্স ছিল, সে তার ফিনিশিং এর মানে খুবই বাজে ফিনিশিং এর কারণেই মানে দুটা গোল দিতে পারেনি। তো ইট ওয়াজ রিয়েলি হার্ড টু সি যে রিচার্লিসন এরকম ভাবে মিস করেছিল। বাট দেন এগেইন ইয়েস, হি ইজ এ ভেরি গুড ডিফারেন্সিয়াল পিক আই গেস। সামনে যে ম্যাচটি আছে লিডস এর সাথে, লেটস সি আসলে। এবং যদি যেহেতু আর এতক্ষণ নিয়ে কথা বলতেছিলাম ম্যান সিটি ডিফেন্ডার নিয়ে, যেটা নাকি সবাই বললো, প্রবাবলি ক্যান্সেলো যেহেতু এতটা ভালো চান্সেস ক্রিয়েট করতেছে, এবং অ্যাকচুয়ালি 6 মিলিয়নের লাইক ওয়াকারকে নেওয়া না নেওয়াটাই আমি প্রেফার করবো। সো আই গেস ইয়েস, ক্যান্সেলো ক্যান বি এ গুড অপশন ফর দ্য ম্যান সিটি ডিফেন্ডার ইফ ইউ আর কনসিডারিং এনি ম্যান সিটি ডিফেন্ডার। আমরা আরো একটি কমেন্ট নিচ্ছি। তো এটা হচ্ছে নাদিম হাসান ইমন থেকে। সে বলতেছে চেলসি ভার্সেস স্পার্স ম্যাচে GW10 যে গেমিংটা আছে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ টিমে আছে জিএচ, দেন কেইন, সন, ওয়ার্নার। তো তার কোয়েশ্চেনটা হচ্ছে ওয়ার্নার টু ভার্দি, হাউ ওয়াজ দ্যাট? ওয়ার্নার টু ভার্দি কি করা উচিত পার্টিকুলারলি এই গেমিং এর জন্য শুধুমাত্র? শুধুমাত্র এই গেম উইক যদি নাও বলি, ওয়ার্নার টু ভার্ডি এখন অবশ্যই একটা ভালো মুভ, কনসিডারিং তার টিমে এখন জিয়েক আছে। চেলসির 2টা অ্যাটাকার আমার মনে হয় না মানে দিলে যায় বেনিফিটটা হবে, ভার্ডি এখন তার চেয়ে বেটার হবে, কারণ তার কেইন আছে। ওয়ার্নার টু ভার্ডি ইজি একটা সোয়াপ হয়ে যাবে। আমি চেলসি ফ্যান হওয়ার পরে বলবো যে মানে চেলসি 2 অ্যাটাকার রাখার প্রয়োজন নেই। এক্স্যাক্টলি। ওয়ার্নার ওদিন যে খেলাটা খেললো, মানে অ্যাকচুয়ালি ওর হ্যাট্রিক হওয়ার চান্স ছিল, বা 2টা অ্যাসিস্ট, একটা গোল দেওয়ার চান্সেস ছিল, কিন্তু কোনোটাই করতে পারছে না। ইভেন ও 5টা পর্যন্ত দিতে পারছে না, কনফিডেন্স নাই ওর। সো এই ক্ষেত্রে আমি বলবো যে জিএস গুড এনাফ, একটা থাকুক, পয়েন্ট দিলে ওর থ্রুতে আসবে আর কি। আচ্ছা, খালিদ এখানে ভাই, আপনি কি বলেন? হ্যাঁ, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে ওনার যে টিমটা ইটস ভেরি গুড। এখানে ফিক্সচার অ্যাকচুয়ালি
খুব একটা ম্যাটার করে না, যদি জিএক এর ক্ষেত্রে হয়তো ফিক্সচার ম্যাটার করে বিকজ সে খুব বেশি ম্যাচ খেলে নাই। কেইন সন এই দুইটা যদি টিমে থাকে, আই উইল সাজেস্ট যে এই দুইটাকে টিমে রেখে দিতে। ফিক্সচার ডাজন্ট ম্যাটার। ওয়ার্নার টু ভার্ডি এটা ফিক্সচারের জন্য না, এটা ইন আ জেনারেল সেন্স ডেফিনেটলি ভার্ডি, নট অনলি ফর ফিক্সচার্স। লেস্টারের ফিক্সচার যেটাই হোক না কেন, ওদের গোল স্কোরার মেইনলি ভার্ডি। সো এখানে কোনো সেকেন্ড থটের দরকার নাই। আর যেহেতু যেটা অলরেডি বলা হয়েছে যে দুইটা ইয়ার কোনো দরকার নেই, দুইটা চেলসি ফরওয়ার্ডের কোনো দরকার নেই। সো আমি আমি আমার মনে হয় ওনার টিমে চিলওয়েলও আছে। সো চেলসির দুইটা, মানে আই এম জাস্ট গেসিং, চিলওয়েল এখন সবার টিমে থাকে। সো ওর মতো মানে ভালো ডিফেন্ডার, বাজেট ডিফেন্ডারই বলবো, চিলওয়েলের পারফরমেন্স আর ক্যালিবার অনুযায়ী ওর যে প্রাইস, এটা বাজেট ডিফেন্ডারই বলা যায়। যেখানে লিভারপুলের দুইটা ডিফেন্ডারের প্রাইস 7 এর উপরে। সো ওয়ার্নার টু ভার্ডি ইটস ডেফিনেটলি অন। আমার মনে হয় যে ফিক্সচারের জন্য না, ইন আ জেনারেল সেন্স ওয়ার্নার যদি থাকে টিমে, চেঞ্জ হিম টু ভার্ডি। দ্যাটস হোয়াট আই উইল সাজেস্ট। গেম উইক 10টা ডিফিকাল্ট এই কারণে বলতেছি, ওনার কিন্তু ক্যাপ্টেন্সি অপশন খুব বেশি নাই। ওয়ার্নার টু ভার্ডি করলে ইজিলি ভার্ডি ক্যাপ্টেন্সি অপশন পেয়ে যাবে। এক্স্যাক্টলি। পরবর্তী কোয়েশ্চেনটা সম্ভবত জাহাঙ্গীর ভাইয়ের জন্যই। সো ট্রান্সফারিং ইন রবার্টসন রিপ্লেসিং লামতে বাই টেকিং এ মাইনাস হিট, উড ইউ গাইস অ্যাডভাইজ ইট? রক্তিম সেন বলেছেন। আচ্ছা, আমার পার্সোনালি আমার টিমে রবার্টসন আছে, আমি লিভারপুল ফ্যান, রবার্টসন ভালো খেলতেছে, বাট স্টিল আমি ল্যাম্পটে টু রবার্টসন সাজেস্ট না করে বলবো ল্যাম্পটে টু একটা সিটি ডিফেন্ডারে যান। আমার রবার্টসন আছে দেখে আমি বাদ দিচ্ছি না, বাট নতুন করে নেওয়ার দরকার নাই, তাও মাইনাস হিট নিয়ে আমার মনে হয় ক্যান্সেলও বেটার অপশন। মানে আমার রবার্টসন ল্যাম্পটি দুইজনই আছে। রবার্টসন খেলছে, ল্যাম্পটিকে এক উইক বসাবো, তারপর ব্যাক করবো। মানে থাকলে ঠিক আছে, মাইনাস হিট খেয়ে নেওয়ার দরকার নেই আসলে। এক্স্যাক্টলি এটাই, আই উড সাজেস্ট দ্য সেম থিং বিকজ আরেকটা জিনিস যে 7 এর উপরে একটা ডিফেন্ডার, ইটস টু মাচ আমার যেটা মনে হয়। যদিও রবার্টসন আর ভ্যান ডাইক না, আলেকজান্ডার আর্নল্ড, এই দুইটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বাট আই উড স্টিল সাজেস্ট যে মাইনাস হিট খেয়ে রবার্টসনকে আপাতত এবং মানে লিভারপুলের যে খেলার সিচুয়েশন বা ইন টোটাল টিমের যে ইনজুরি সমস্যা সবকিছু মিলিয়ে প্রবাবলি না নেওয়াটা আর কি ওকে, মানে মাইনাস হিট খাওয়ার দরকার নেই। এখন যদি লিভারপুল একটু কমফোর্টেবলি টপ অফ দ্য টেবিল থাকতো, তাহলে আমার মনে হয় যে এই ইনজুরি ক্রাইসিস থেকে ক্লপ রবার্টসনকে বেঞ্চ করতো। সো লাকিলি এখন লাকিলি এখন লিভারপুলের মানে ওইভাবে টপ অফ দ্য টেবিল না। সো এই জন্য রবার্টসন খেলবে, ডেফিনেটলি খেলবে যতক্ষণ পর্যন্ত বাকিরা ব্যাক না করতেছে। মানে এখন অপশনও তো নাই, মানে লিস্টে হলো সাব করার মতো অপশনও নাই। এক্স্যাক্টলি, কিছুই নেই ওদের কাছে মানে ব্যাক লাইনে। সো খেলাবে, বাট আই উডন্ট সাজেস্ট যে মাইনাস সিট নিয়ে রবার্টসনকে নেওয়ার দরকার আছে। ইউ বেটার ইনভেস্ট মোর অন ফরওয়ার্ডস। এখন কিভাবে কেইন আর ভার্ডিকে একসাথে টিমে রাখা যায়, দ্যাট শুড বি দ্য থিং আই থিঙ্ক। এই সিজনে, গত সিজনের চাইতে এই সিজনে প্রিমিয়াম ফরওয়ার্ডস গুলা অনেক ভালো করতেছে। এখন আগুয়েরো ব্যাক করে সেও যদি ভালো করা স্টার্ট করে, তাহলে সিরিয়াস সমস্যা হয়ে যাবে। সিরিয়াস প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা আরেকটা একটু আনপপুলার একটা কমেন্ট পেলাম এই মুহূর্তে, তো আমরা একটু শেয়ার করি। তো ফয়সাল শাওন, বার্নস অর ফোর্নালস? আমি এটার অ্যান্সার দিই, আমি হলো ফোর্নালস বলবো। বার্নস হলো লেস্টারের ক্ষেত্রে অনেকগুলা চান্স পায়, গত ম্যাচে অনেকগুলা চান্স পেয়েছে, ও পুরা মাঠ অনেক সুন্দর খেলবে, কিন্তু ডি বক্সের ভিতরে গেলে হয়তো ওই যে ফিফাতে হয় না অনেক সময় কন্ট্রোলার থেকে হাত ফসকে যায়, সেম কাজ হয়, ও সামনে গিয়ে আর গোল দিতে পারে না। সো এই ক্ষেত্রে আমি বলবো যে ফোর্নালস হলো ভালো একটা অপশন, বিকজ ও ফর্মে আছে বা গোল স্কোর করতেছে, ভালো খেলতেছে, প্লাস হলো অ্যান্টোনিও ব্যাক করতেছে। সো এই ক্ষেত্রে মানে ও কন্ট্রিবিউট করতে পারবে আর কি বেশি, সেটা গোল করে হোক বা অ্যাসিস্ট করে হোক। যাক, এটা আমারও একটা কোয়েশ্চেন ছিল, অ্যান্সার পেয়ে গেছি। ফর্নালস আসলেই ভালো, মানে আমি ওর ওয়াচ লিস্টে ছিল আমার অনেকদিন ধরে। সো নাকি নেক্সট ইয়াতে কিছু করা, অলরেডি করে ফেলছি ট্রান্সফার যদিও, বাট দেখা যাক মাইনাস সিট খাবো নাকি, দেখি একটু চিন্তা ভাবনা করে। আচ্ছা, পরে আরেকটা কোশ্চেন আছে যাহাকে নিয়ে। আমরা আরেকটা কোশ্চেন নিই, সেটা হচ্ছে যে দুইজনই একই মানুষ দুটি কোশ্চেন করছে। যাহাকে নিয়ে আর চিন্তা করতে চাচ্ছি না ফর দ্য লং টাইম।
তো আমার মনে হয় আই থিঙ্ক গত লাইভেই জাহাঙ্গীর ভাই এটা নিয়ে অনেক বড় একটা ডিসকাশন করেছে যে জাহাকে নেওয়াটা মনে হয় মানে এইটা আমরা যেটা নাকি কন্টিনিউয়াসলি আমরা কথা বলি যে বিগেস্ট ফ্রড অফ এফপিএল, জাহা প্রবাবলি দ্য বিগেস্ট ফ্রড অফ এফপিএল। সো এখন আসলে এটা নিয়ে মানে হয়তো আমরা মজা করতেছি, বাট দেন এগেন হি ইজ কোভিড পজিটিভ রাইট নাও, প্রবাবলি নেক্সট উইক খেলতেছে না। তো আই গেস যেহেতু নেক্সট উইক না খেলে এবং ক্রিস্টাল প্যালেসেরও আসলে সামনে ফিক্সচারটাও আস্তে আস্তে ট্রিকি হচ্ছে, তো আই গেস ভেরি গুড অপশন যে আমি জাহাকে বাদ দিব। তো যদি জাহাকে বাদ দেওয়া হয় ইন দ্যাট কেস আমরা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতেছিলাম যে জিএইচ কে নেওয়ার কথা। ইন দ্যাট কেস আমি হয়তো বা জিএইচ কে নেওয়া যেতে পারে। ইভেন যেহেতু এভারটনের সামনের দুটা তিনটে ফিক্সচার একটু সোজা আছে, আই গেস হামেস রদ্রিগেজ ক্যান বি এ গুড অপশন অ্যাজ ওয়েল। তো ট্রাই করা যেতে পারে আর কি। রাইট, তো গালিব ভাই আপনি কি মনে করেন যে যদি কারোর টিমে যদি জাহা থেকে থাকে হোয়াট শুড হি ডু? আমি বলবো যে যদি চেলসির অন্য কোনো ফরওয়ার্ড না থাকে সেক্ষেত্রে গো ফর জিয়েক। হামেসকে নেওয়া একটু রিস্কি হইতে পারে, বাট এটা একটা গ্যাম্বল হবে যেটা ওয়ার্থ টেকিং। কেউ যদি নিতে চায় একটা ছোটখাটো গ্যাম্বল করে নিতে পারবে, বিকজ ইজ এ কোয়ালিটি প্লেয়ার এবং ভালো করবে সে। কিছুদিন অফ যাচ্ছে, সামনে আরো ভালো করবে। সো এখনই অ্যাকচুয়ালি টাইম ভালো করার। আর জিয়েক যদি কেউ নেয়, হি ইজ অলসো ভেরি গুড, ফর্মে আসে, লাস্ট ম্যাচে খুব একটা কিছু করে নাই, বাট হি উইল ডু ওয়েল, কোনো কোয়েশ্চেন নাই। আই থিঙ্ক হি উইল মেক দি আদার্স প্লে বেটার, অ্যাসিস্ট হবে, গোলও হবে। সো অল থিংস কনসিডার আর একটা অপশন আছে যদি গ্রিলিশ কারো টিমে না থেকে থাকে। সো আই উড রেট যে ফার্স্ট যদি গ্রিলিশ না থেকে থাকে তাহলে গ্রিলিশ, সেকেন্ড জিয়েক, থার্ড হামেস, ইন দ্যাট অর্ডার। আচ্ছা, আমি এই কমেন্টটা আসার সাথে সাথে এইটা কমেন্ট একদম গালিব ভাই যেটা বলছে রেডি করছিলাম যে ইন দ্যাট অর্ডার, যে ফার্স্ট চয়েস গ্রিলিশ, ইজি সোয়াপ, দেন বাজেট থাকলে জিয়েক, আর যদি একটু গ্যাম্বেল করতে চায় তাহলে হামেস, বাট ওটা একটু বেশি শর্ট টাইমের জন্য হবে। গ্রিলিশ আর জিয়েক আমার মনে হয় না কারো টিমে মানে দুইজনই একসাথে আছে, না থাকলে যে কোনো একজনকে নিয়ে নেন। এখন জিয়েক এর ব্যাপারটা যেটা হইতে পারে যে দেখলাম যে সবই ঠিক আছে কিন্তু পারফর্ম করতেছে না, মানের এই সিজনে যেরকম হয়েছে বা কেভিন ডি ব্রুইনের এই সিজনে যেরকম হচ্ছে, এটাও হইতে পারে। সো বাট আই স্টিল থিঙ্ক ইটস ওয়ার্থ টেকিং এ রিস্ক উইথ জিয়েক, বিকজ ও ইন জেনারেল ইজ আ কোয়ালিটি প্লেয়ার। এবং আমার মনে হয় যে চেলসি এই সিজনে অনেকগুলো সাইনিং করছে, সবগুলো আমার মনে হয়েছে ভালো ভালো সাইনিং। স্পেশালি চিলওয়েল আর জিয়েক, এই দুইটা আমার মনে হয় রিয়েলি ভালো করবে এই সিজনে, না হলেও ইন দ্য লং টার্ম তারা। না, চিলওয়েল তো এই সিজনে ভালো করতেছে। আমার আফসোসটা শুধু ওই জায়গায় যে মানে সিজনের শুরু থেকে যদি ওরা অ্যাকচুয়ালি খেলা শুরু করতো তাহলে এক্স্যাক্টলি, ইভেন আমি প্রথমেই কিন্তু জিএসটি নিয়েছিলাম, কারণ ও আমার পার্সোনাল ফেভারিট মানে অ্যাজ এ প্লেয়ার। মানে এক্স্যাক্টলি। আমি খুব খুশি হয়েছিলাম যখন এই সাইনিংটা হলো। তো চিলওয়েল আর জিএস যদি একদম শুরু থেকে থাকতো বা পুলিশের যদি মানে মাঝখানে ওই গ্যাপটা না হইতো, ইনজুরি না থাকতো, তাহলে প্রবলি হলো ওদের পয়েন্ট দেওয়ার চান্সেসটা আরো বাড়তো। আর তাহলে ওয়ার্নারও আরো ভালো খেলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছে সেটাই ওয়ার্নারের সেটাই। পিছে কারণ যদি লেফট সাইডে পুলিসিচ থাকে, রাইট সাইডে জিয়েক থাকে, আর মাঝখানে হ্যাভার্টস থাকে, এবং এটা আমার মনে হয় প্রিমিয়ার লিগের বেস্ট মানে হ্যাঁ, শুরুতে মানে ওয়ার্নার উইঙ্গার্স এর কিন্তু নাম্বার কোনো কোনো বেস্ট পজিশনে ছিল ফ্রন্ট না। ফোর কোন জায়গায় খেলবে, কম্বিনেশন। কই যাচ্ছে, লেফটে খেলতেছে একদিন, একদিন সামনে খেলতেছে, একদিন এক্স্যাক্টলি। ক্যামে খেলতেছে। সো সবকিছু এলোমেলো ছিল, একটু গুছানো এটা থাকলে এটা সবাই। এটা অ্যাকচুয়ালি মানে ল্যাম্পার্ড বুঝতেছিল না যে পরিমাণ ইনজুরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ল্যাম্পার্ড সেটাই খালি জায়গা ফিল আপ করার জন্য এই প্লেয়ারকে এখানে ট্রাই ও খেলতে করতেছিল। পারে, ওকে নামায় হ্যাঁ, দাও। নামাই দিচ্ছে। মেসন হ্যাঁ, মেসন মাউন্টকে অনেক জায়গায় খেলাইছে। হুম হুম হুম, তারপরে পুলিসিচকে অনেক জায়গায় খেলে, পুলিসিচ খেলাইছে। হ্যাঁ, অবশ্য খুব বেশি খেলে নাই। হ্যাভার্টসকে দেখতাম যে রাইট উইং এ, তারপরে উইং এ ক্যামে। খেলতেছে, নাম্বার 10 এ খেলতেছে। সো হুম, এগুলো খেলছে বিকজ এখনো সে টিমটাকে এভাবে সেটেল করতে পারে না। এটা না করতে পারার রিজনটা হচ্ছে সবাই মোটামুটি ইনজুর ছিল কম বেশি, ইনজুর এখানে ছিল। যে হ্যাঁ, কয়টা প্লেয়ার সেটাই। ছিল সবাই অল্প বা বেশি সময়ের জন্য। পুলিসিচ তেমন খেলা নেই, জিয়েক তো মাত্র শুরু করলো খেলা। সো হুম, ইনজুরিটা যদি না থাকতো চেলসি অনেক ভালো করতো। মানে অলরেডি একটা টিম মানে স্টার্টিং 11 কি হতো এটা মানে তারা লিভারপুলের স্টার্টিং দারুণ 11 হয়েছে। আমরা সবাই বলতে পারি, কেউ হ্যাঁ ইনজুর হ্যাঁ, না থাকলে সেটাই হোয়াট সেটাই। উইল বি দ্য স্টার্টিং 11, ওরকম আমরা হুম চেলসিরও বলতে পারতাম এখন। সেটাই। সো লিঙ্ক টু দিস আরেকটা যদি কোয়েশ্চেন নেই, লিঙ্ক টু জাস্ট আমরা যে টপিক নিয়ে আলোচনা করতেছিলাম, একজন বলতেছে টিমে অলরেডি গ্রিলিশ, জিএচ, জাহা, সালা, সন আছে। তো গ্রিলিশ আর জাহা বাদ দিয়ে ব্রুনো নেওয়া ঠিক হবে? মানে দ্যাট মিনস মাইনাস কে, ইফ আই এম নট রং। আর শুধু জাহা বাদ দিয়ে কাকে নেওয়া যেতে পারে? তো জাহাঙ্গীর ভাই আপনি যদি বলেন। আচ্ছা, তার 5টা মিডফিল্ডার আছে, আই গেস
আই নো অ্যাকচুয়ালি যে তার 3টা ফরওয়ার্ড আছে প্লেইং, তো প্রত্যেক উইকে তার একটা মিডফিল্ডার বেঞ্চ করানো লাগে। তো আমার মনে হয় যে 7 মিলিয়নের উপরের কোনো মিডফিল্ডার বা প্লেয়ার বেঞ্চে রাখার কোনো দরকার আছে। তো গ্রিলিশ আর জাহা যেহেতু তার এক্সট্রা, কারণ সন সালা জাহা সন সালা জিয়েক তিনজনকে একজনকে বাদ দিতে বলবো না। আমার মনে হয় গ্রিলিশ জাহা দুইটা বাদ দিয়ে ব্রুনোকে আনলে খারাপ হয় না, কারণ চারটা মিডফিল্ডারই তখন তার একটা স্ট্রং প্লেইং 11 হবে। বেঞ্চ অত স্ট্রং রাখার চেয়ে আমার মনে হয় প্লেইং 11 স্ট্রংটা বেশি দরকার। তবে হ্যাঁ, গ্রিলিশ বাদ দেওয়াটা একটু খারাপও লাগতেছে, বাট তখন ওই যে ওয়াটকিন্স দিয়ে হয়তো অ্যাস্টন ভিলাটা কাভার আপ করতে হবে, কারণ আর না হলে সনকেও আমি বাদ দেওয়াটা সাজেস্ট করতেছি না। হ্যাঁ, সনকে হয়তো বা জাহার সনকে বাদ দিয়ে ব্রুনোকে আনা যেতে পারে, পার্সোনাল ওপিনিয়ন, ইন কেস যদি কেইন থাকে টিমে। এটাই, যদি ওয়াটকিন্স থাকে তাহলে গ্রিলিশ আর জাহা বাদ দিবেন, আর যদি কেইন থাকে তাহলে সন আর জাহা বাদ দিবেন, বাট জাহা শিওরলি আউট। তো গালিব ভাই আপনি আচ্ছা, যদি বলেন। আমি যেটা বলবো যে ওর ফার্স্ট অফ অল মিডিয়া কোনো চেঞ্জ আনারই দরকার না, বাট যা দেখে মনে হচ্ছে জাহাকে চেঞ্জ করতে চাইলে দ্যাট কুড বি অ্যান অপশন। বাট এছাড়া বাকি যে চারজন আছে, আমার মনে হয় না এদের একজনকে চেঞ্জ করার কোনো মানে আছে। জাহাকে চেঞ্জ করে ওয়াটকিন্স, যেটা জাহাঙ্গীর ভাই বললো যে ওয়াটকিন্স এখানে যদি কিছু টাকা সেভ হয়, সেক্ষেত্রে এটা প্রিমিয়াম কোনো ফরওয়ার্ড ইনভেস্ট করা যায়, বা ডিফেন্স যদি খারাপ থাকে, যেটাই যে জায়গাটা একটু উইক থাকে ওই জায়গাটায় একটু ইমপ্রুভ করা যায়। বাট জাহা ছাড়া এখানে আমি আর কোনো মিডফিল্ডার চেঞ্জ করার কোনো ব্রুনোর চেয়ে আমার মনে হয় ওভারঅল ইন দ্য লং রান ব্রুনোর চেয়ে বেটার করার মতো মিডফিল্ডার্স অলরেডি তার টিমে আছে। আর প্রাইসটাও কনসিডার করা উচিত অ্যাকচুয়ালি। গ্রিলিশ, জিয়েক, ইভেন জাহা, সন, এদের সবার প্রাইস ব্রুনোর চেয়ে কম। আর সন অ্যাকচুয়ালি পারফর্ম করতেছে, সন ইজ অ্যাকচুয়ালি পারফর্মিং, এমন না যে খারাপ খেলতেছে। কেইনের চেয়ে তার গোল স্কোরিং প্রাওয়েসটা এই সিজনে বেশি, এবং দেখা যাচ্ছে সে গোল স্কোরিং পজিশনেও বেশি যাচ্ছে। তো আর আরেকটা সনকে পয়েন্ট কি, সে চাইলে কিন্তু ওই জাহাকে ডাউনগ্রেড করে ফরওয়ার্ডে হয়তো কেইন ভার্ডি একসাথে এফোর্ড করতে পারে। এইটা এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই এম সেইং। হ্যাঁ, ওইটাই বলতেছি, যদি কোনো জায়গায় এরকম একটা অপশন থাকে, এই চারটা মিডফিল্ডার সাথে যদি ফ্রন্ট লাইনে জাহা সরি কেইন আর ভার্ডি থাকে, তাহলে আর কি মানে দ্যাট উড বি ওয়ান অফ দ্য বেস্ট এফপিএল টিমস। তো আমার মনে হয় যে এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই, সবগুলোই ফর্মে আছে। জি একটা একটু রিস্কি, বাট তারপরেও আমি বললাম যে ওয়ার্ড টেকিং দ্য রিস্ক। জাহাকে বাদ দিতে হবে, বিকজ ইজ কোভিড পজিটিভ নাও। তো জাহাকে বাদ দিয়ে একটা একটু চিপার কোনো একটা মিডফিল্ডার নিয়ে যে 90 মিনিটস খেলবে, অ্যাটলিস্ট স্টার্ট করবে, এরকম অনেক অপশন আছে হয়তো, মানে ইয়াতে যে অ্যাটলিস্ট স্টার্ট করবে, পয়েন্টস না দিলেও হবে। সো আই থিঙ্ক ফর মিডফিল্ডার্স তার যে টিমে আছে ইটস গুড এনাফ। আই ডোন্ট থিঙ্ক জাহা ছাড়া এখানে কাউকে বাদ দেওয়ার দরকার আছে। আমি হলে দিতাম না অ্যাটলিস্ট। রাইট। সো আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি আমরা। সো আরেকজন বলতেছেন যে আই হ্যাভ সালা, ব্রুনো, রদ্রিগেজ, গ্রিলিশ, কেইন, টিএলসি, ব্যামফোর্ড, শুড আই ব্রিং ভার্দি ইনস্টিড অফ কেইন? এটা আমি একটু বলি আমি আপনাদের কাছে যাওয়ার আগে। সো এটা নিয়ে আমরা আসলে অনেক অনেক কথাবার্তা বলেছি যে আসলে কেইন আর ভার্দিকে নেওয়া কি ভালো হবে নাকি কেইনকে আমরা রেখে দিব। তো যদি আপনার যেই আপনার সাইফ নূর যিনি বলতেছেন, আপনার যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ আমি ভার্দিকে 2-3 গেম উইকের জন্য নিব, প্রবাবলি ইউ শুড গো ফর কেইন টু ভার্দি। এন্ড বাট আমি আপনার টিমটাতে দেখতেছি যে আপনার টিমে হয়তো সন নাই। সো দ্যাট মিনস আপনার স্পার্স এর কাভারটাও নাই। সো দ্যাট মিন আপনাকে আসলে কেইনকে রাখাটাও খুব ভালো একটা লজিক হবে যে আমি কেইনকে রাখবো। বাট দেন এগেইন এবং তার সাথে যদি আমি অ্যাড করি যে আপনার টিমে অলরেডি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল আছে। সো আমি যদি বলি সালা, ব্রুনো, দে আর অল ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। তো সবাই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল মোটামুটি। রাইট, মোটামুটি সবাই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। সো আই গেস যদি কেইন থেকে থাকে এবং যেহেতু সন নেই, ইন মাই অপিনিয়ন স্টিক উইথ কেইন। কারণ কেইন অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে না যে নেক্সট 3-4 গেম উইকে হয়তোবা 2-3টা করে গোল করবে না প্রতি ম্যাচে, বাট আই গেস সে হচ্ছে ব্ল্যাঙ্ক দিবে না। তো আই উইল সে যে লাইক নট চেঞ্জিং কেইন টু ভার্দি। তো আচ্ছা, কেনের একটা ব্যাপার কি কেন যদি খারাপ খেলে না, কন্টিনিউসলি খারাপ খেলতে থাকে, ও যখন ফর্মে এসে তখন আর খারাপ খেলে না, কিন্তু একটা দুইটা ম্যাচ ব্ল্যাঙ্ক যায়, এটা সবারই যায়, বাট ও যখন ফর্মে চলে আসে তখন কন্টিনিউসলি ভালো করতেই থাকে। একটা ইয়া ছিল যে আমরা ডিসেম্বর পর্যন্ত কেনকে নিতাম না, একটা টাইম ছিল যে কেন ডিসেম্বরের পর থেকে ভালো করবে। তো অগাস্ট ছিল। এক্স্যাক্টলি। সো ও যখন ভালো করা শুরু করে না, তখন কিন্তু আর খারাপ করে না। এখন প্রবলেম হয়ে গেছে যে ভার্ডি ফর্মে আছে, প্রবলেম হয়ে গেছে। দ্যাটস ওয়াই আবার স্পার্সের ফিক্সচারটা একটু ট্রিকি। সো এই সব মিলে সবাই এখন চিন্তা করতেছে যে ভার্ডিকে নিব কিনা। বাট ভার্ডি কেনেন বা কেইন কেনেন, যাকেই নেন, যেটা আমরা এখানে অনেকবার বলছি যে কেউই এখানে 1-2 গেম উইকের
প্লেয়ার না, এখানে নিতে হলে একজনকে লং টার্মে নেন এন্ড ব্যাক এন্ড, যেটা সবাই বলছেন এগ্রি। সো আপনার মিডফিল্ড ভালো আছে, আর সবাই গোলস ডিফেন্ডার করে। আসলে 49-51, সো ইফ ইউ তো আমরা কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না বাট এই কেইন দিবে না। আসলে 49-51 আসলে নিজের ইনস্টিংক্টে যেটা বলো ওইটাই আমার মনে হয় আপনার করা উচিত। এক্স্যাক্টলি অ্যাট লিস্ট পরে ফ্রাস্ট্রেশনে পড়বেন না। এক্স্যাক্টলি। আর কেইন আর ভার্ডির মধ্যে অ্যাকচুয়ালি এখন ডিফারেন্সিয়েট করাটা খুবই খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, বিকজ বোথ ফর্মে আছে। বাট আমার মনে হয় কেইন গোল করার সাথে সাথে যে অ্যাসিস্ট গুলো দিতেছে, আর প্লাস অন টপ অফ দ্যাট সনের ফর্ম, লেস্টারে কিন্তু অ্যাকচুয়ালি ভার্ডি ছাড়া ওই রকম কেউ ডিপেন্ডেবল নাই। বাট স্পার্সে কিন্তু মানে কম্বিনেশন অফ কেইন এন্ড সন। সো আমি বলবো যে স্টিক, ইফ ইউ হ্যাভ কেইন, স্টিক উইথ কেইন। আর এট দি এন্ড অফ দ্য ডে নিজের কাছ থেকে ডিসিশনটা নেন, বিকজ বোথ আর গুড। রাইট, উনি আবার সেম কোশ্চেন করতেছে, আরেকটা কোশ্চেন করেছে সেম ব্যক্তি, গ্রিলিশ টু সন, হোয়াট অ্যাবাউট ইট? ইভেন পরে তার আরো মানে একটা এখন question আমরা ভাই, গ্রিলিশ আর রদ্রিগেজ, গ্রিলিশ আর রদ্রিগেজ টু সন। Right, same person asking that Grealish or Rodriguez to Son, what will be better? জাহাঙ্গীর ভাই বলেন। ভাই, রড্রিগেজ হলে ডেফিনেটলি সন, আর গ্রিলিশ হলে গ্রিলিশ হলো সন। ওভার থিঙ্ক করতেছেন। আমার মনে হয় ভালো একটা টিম আছে, আপনি হোল্ড করেন। আমার মনে হয় যথেষ্ট ভালো টিম আছে, ট্রান্সফার ওয়েস্ট করার দরকার নেই। ডিফেন্স তারপর ফরওয়ার্ড ওইদিকে একটু হয়তো ফোকাস করেন, অথবা ট্রান্সফার সেভ করেন। যথেষ্ট ভালো টিম আছে ভাই। এক্স্যাক্টলি। সো আরেকটা কোয়েশ্চন নিচ্ছি। সো শেখ তাহসিন ভাই বলেছেন যে কিলম্যান, লুইস অর টেইলর অ্যাজ ফোর্থ ডিফেন্ডার। আমরা একটু মিডফিল্ড থেকে একটু ডিফেন্সে আসি আমরা, যে ফোর্থ ডিফেন্ডার হিসেবে এই তিনজনের কাকে নেওয়া যেতে পারে? জি জাহাঙ্গীর ভাই। আমার পার্সোনাল পিক জামাল লিউইস, নিউক্যাসলের 4.3 অনলি প্রাইস। কারণ একে তো আমরা বেঞ্চের জন্য নিচ্ছি, তো বেঞ্চে আমাদের অত বেশি ইনভেস্ট করার দরকার নাই। লং টার্ম একটা নিউক্যাসলের ভালো ফিক্সার আছে, তো নিউক্যাসল এখনো অত বেশি আমরা দেখতেছি ফর্মে নেই, বাট ওরা কিন্তু ম্যাচে খুব বেশি গোল কনসিড করতেছে ওইরকম না। আমার অনেকদিন ধরে নজরে আছে। বেঞ্চ প্লেয়ার হিসেবে আমার মনে হয় এখন জামাল লুইস বেস্ট অপশন, কারণ কিলম্যানের ফিক্সার ভালো না, মিচেল স্টার্টিং পজিশন শিওর না। তো আমরা 4.12-তে পাইতেছি না, বাট 4.3-তে পাইতেছি। তো অনেকগুলা ম্যাচই আছে যেখানে আমরা ওকে খেলাইতেও পারবো, বাট আমার মনে হয় ফোর্থ মিডফিল্ডার হিসেবে জামাল লুইস বেটার অপশন কিলম্যানের চেয়ে, বা টেইলরের চেয়েও হয়তোবা, কারণ টেইলরের প্রাইস 4.5। যদি 4.5 এ নেওয়ার মতো মানে থাকে, মানে ব্যাংকে থাকে, তাহলে মাসুয়াকু অথবা কাউফলকে নেওয়া যেতে পারে। কিন্তু যদি কম থাকে তাহলে আমি বলবো জামাল লুইস। কিন্তু জামাল লুইসের একটা সমস্যা আছে, মানে ওদের যে আরেকটা প্লেয়ার আছে ইনজুরিতে ছিল, ও প্রবাবলি ব্যাক করবে সামনে। সো এই ক্ষেত্রে তখন কিন্তু মানে চান্স পাওয়ার এটা কম থাকতে পারে, যদিও ফোর ডিফেন্ডার, বাট দেন এগেইন মানে প্লেইং প্লেয়ারটা থাকা জরুরি। আমার মনে হয় জামাল লুইস একদম ওদের জেনুইন লেফট ব্যাক। এই সিজনের নিউ সাইনিং হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচে সে ফিচার করছে এখন পর্যন্ত। দাম এখন কেন পর্যন্ত হ্যাঁ আমি জানি না। আমার মনে হয় না ওর পজিশনটা আসলে, ও আসলে প্লেয়ার ভালো, জাস্ট টিম পারফরম্যান্স খুব বেশি ভালো করতেছে না। না। টিম পারফরম্যান্সটা পর আমিও সেম জিনিসটা সাজেস্ট করবো। জামাল লুইস ও মনে হয় লিভারপুলের সাথে লিঙ্ক ছিল ইয়ার ব্যাকআপ হিসেবে, লিভারপুলের সাথে লিঙ্ক ছিল। সো আমার আরেকটা প্লেয়ার আছে 4.5 এ, যে আমার টিমে শুরু থেকে আছে, ওয়াকার পিটার্স। মাঝে মাঝে ভালোই করে, ফোর্থ চয়েস হিসেবে নট ব্যাড অ্যাট অল। সো এই যে দুজনের নাম বললো, আই থিঙ্ক এই দুজনের চেয়ে এই দুইটা জামাল লুইস অথবা ওয়াকার পিটার্স এগুলা বেটার আই থিঙ্ক। ওয়াকার পিটার্স এর ব্যাপারে কি সাউথহ্যাম্পটনের ডিফেন্সটা আসলে এমন যে ডিফেন্সটা স্ট্রং, বাট অ্যাজ আ ফোর্থ ডিফেন্ডার হিসেবে বললাম। ঠিক আছে, মানে ফোর্থ ডিফেন্ডার যদি একদম বেঞ্চ করানোর মতো হয় তাহলে কত কম ইনভেস্ট করা যায়, 4.4 যত কম 4.4। সো সেক্ষেত্রে জামাল লুইস প্রবাবলি নাম্বার 1। আমিও সেটাই সাজেস্ট করবো। ইয়েস। হ্যালো, আচ্ছা ভাই আবার জয়েন করছে। সরি ভাইরা, আমার একটা মানে ছিল, এখানে যাওয়া লাগতো, আমি মিটিং টাইপ ছিল, ওটা আবার শেষ করে আমি আসলাম। ওই তো আপনাদের আমরা তো যখন ছাড়লাম, আমি একটু যদি আমাকে 1 মিনিট করতে পারেন। আমরা ওই যে জিএক নিয়ে কথা বলছিলাম, পরে তো জয় ভাই তো আমার সাথে মোটামুটি এগ্রি করলেন। তারপর আপনারা কি তারপর কমেন্ট পড়ছিলাম আর কি, কমেন্টের কোশ্চেন গুলো অ্যান্সার দিচ্ছিলাম আর কি। আচ্ছা, তারপর এখন কি হচ্ছিল, যে মানে মনে হয় ওয়াকার পিটার্স, লুইস, মানে যে কম দামে ডিফেন্ডার, হ্যাঁ ফোর্থ ডিফেন্ডার হিসেবে কাকে নেওয়া যেতে পারে আর কি। আচ্ছা, এখন হ্যাঁ ল্যাম্পটিও হতে পারে লালের পরে, মানে যখন আসবে। ওর কিন্তু
ফুলহ্যাম, শেফিল্ড, মানে গেম উইক 13 এর পর কিন্তু ওর খারাপ ফিক্সচার না, কিন্তু আমি ওকে মানে বের করে দিয়েছি একটা চান্স, অ্যাকচুয়ালি লাকি হয়ে গেছিলাম, ও হতে পারে। তারপর আমার মনে হয় বার্নলি, মানে ওয়েল বার্নলি তো ইভেন্চুয়ালি ওরা সলিড, বার্নলির প্লেয়ারদের দেখলাম দামও কম হয়েছে, মানে 4.5 থেকে 4 এর দিকে গেছে দুইটা ক্লিন শিট রাখার পরেও। আচ্ছা ঠিক আছে, ম্যান সিটি, কিন্তু বার্নলি যদি সলিড হইতে থাকে ওখানে একটা ছোট অপশন আসতে পারে। নিউক্যাসেলের নাম শুনলাম, হ্যাঁ ঠিক আছে, এখন নিউক্যাসেল কি খুব একটা ক্লিন শিট রাখতে পেরেছে ফার্স্ট উইকের পরে? ওভাবে কিন্তু রাখতে পারে নাই। তারপরে নিউক্যাসেলের গেম উইক 12 আছে হয়তো ওয়েস্ট ব্রম, লিডস, ফুলহ্যাম, কিন্তু এই দলগুলা কিন্তু নিউক্যাসেলকে অ্যাটাক করবে। মানে থাকে না যে ওরা তো চাইবে যে হয়তো একটা আমরাও গোল দিতে, মানে নিউক্যাসেলের সাথে আমরা কিছু একটা করতে পারবো, ম্যানিউর সাথে আমরা কিছু করলাম না, বাট ম্যানিউর সাথে তো ওয়েস্ট ব্রম অ্যাটাক করছে, বা স্পার্সের সাথে কিছু করবো না, আমরা ড্র নিব, কিন্তু নিউক্যাসেলকে ওরা ভাববে যে আমরা হারাইতে ট্রাই করবো। সো আই ডোন্ট নো, মানে নিউক্যাসেলের মানে ডিফেন্স কিরকম স্ট্রং, একটা দুটো ক্লিন শিট রাখার পর হয়তো আপনারা ভাবতে পারেন। সাউথহ্যাম্পটনের ডিফেন্স ফিক্সচার হয়তো অত ইজি না, বাট দে আর ডুইং গুড, দে আর লুকিং সলিড। উলভস অলওয়েজ সলিড ফিক্সচার না ফিক্সচার, ওখানে যদি কিলম্যান যেটা কম দামের ছেলেটা আছে, হ্যাঁ ও ও যদি হয়, আর কি মানে ওয়েস্ট হ্যামের কি ফিক্সচার এখন? তো দুইটা ভালো ফিক্সচার তো হয়ে গেল, তাই না? শেফিল্ড, ফুলহ্যাম, তারপরে অ্যাস্টন ভিলা আছে, ম্যানিউ। ভাই হ্যাঁ মেইনলি যেটা প্রবলেম ছিল কি, জুনিয়র আসলে বেঞ্চের জন্য ইয়ে করতেছিল, তো অতটা আসলে ওই ফিক্সচার ফর্ম টিম পারফরমেন্স দেখতেছিলাম না। যে বেঞ্চে আমার মনে হয়েছে যে যত কম ইনভেস্ট করা যায়, কারণ তিনটা জেনুইন প্লেইং ডিফেন্ডার থাকলে একটা বেঞ্চ প্লেয়ার যে হয়তো সামহাও কোনো একদিন অঘটন ঘটলে হয়তো ব্যাকআপ দিবে, এই এই রিজনেই। আর যদি একটু প্লেইং এর জন্য হয় তাহলে তো হ্যাঁ একটু বেশি ইনভেস্ট করতেই পারে, বাট স্টিল আমার মনে হয় অর্কোভের কথা শোনার পর আমার মনে পড়লো যে বার্নলি ব্যাক টু ব্যাক দুইটা ক্লিন শিট রাখছে। নিক পোপ যথেষ্ট ভালো গোলকিপার, লাস্ট সিজন কিন্তু বার্নলি 15টা ক্লিন শিট রাখছিল। তো আমার মনে হয় 4.4 যদি হয় বার্নলি ডিফেন্ডার, তাহলে আমার মনে হয় একটু বেটার অপশনই হয় বার্নলি ডিফেন্ডারটা। ওই চার্লি টেইলর হয়তো বা এখন 4.4, ওই যে তাসিন ভাই আবার কমেন্ট করছে, তো 4.4 হইলে আমার মনে হয় যে একটা ভালো অপশন কনসিডার করা যায়। অ্যাস্টন ভিলা, উলভস, শেফিল্ড, ফুলহ্যাম, হোম, ওই ফিক্সচার গুলো তো একদম মানে ক্লিন শিট খুব লাইকলি বার্নলি রাখতে। ইভেন আর্সেনালের সাথে শেষ বছর কিন্তু বার্নলি ক্লিন শিট রেখেছিল একবার, এবারও রাখতেও পারে, কারণ আর্সেনালের অ্যাটাকটা এমন আমারই কিছু না। বার্নলি অলওয়েজ গুড, কারণ লিভারপুল যে এবার 1 পয়েন্টের জন্য লিগ হারলো, এবার কিন্তু সিটি আর বার্নলির একটা ডিসাইডিং ম্যাচ ছিল, অলমোস্ট বার্নলি স্টপ সিটি। ওই যে ইঞ্চির ডিফারেন্সে অ্যাগুয়েরোর গোলটা কাউন্ট হয়েছিল বার্নলির এগেইনস্টে, তো আমার এটা খুব কষ্ট লাগছে, এখনো মনে আছে। তো বার্নলি সিটিকে যথেষ্ট আটকাইছে, এবং বার্নলির ডিফেন্স যথেষ্ট ভালো। তারকোস্কি আর তারকোস্কি তো প্রত্যেক সিজনেই বড় বড় টিমের সাথে লিংক আপ থাকে। আমার মনে হয় 4.4 এফোর্ট যদি করতে পারেন তাহলে চার্লি টেইলর, কারণ এমন হইতে পারে যে বড় টিমের প্লেয়ার নিলেন কিন্তু কোনো একটা টাফ ম্যাচ সিটি লিভারপুলের সাথে খেলা, হয়তো আপনি চান্স নিয়ে ছোট টিমের প্লেয়ার খেলাই দিলেন। তো চার্লি টেইলর ইজ এ গুড অপশন। আর ওকে, বার্নলি আর ব্রাইটনের মানে ইয়ে ভালো। এখন টপিক নিয়ে হয়তো কথা বলা যায়, কমেন্ট তো নাই আপাতত। জাস্ট একটা কমেন্ট নিব আমি, প্রবাবলি আমি এটা মিস করে গেলাম। Yes, so Digne or Cancelo for the next few game weeks? আমার মনে হয় এটা একটা ভালো মুভ, কারণ ডিনিয়েকে আমরা 2-3 উইক যতটুকু টাইম দেওয়ার চিন্তা করছিলাম, যে ফুলহাম, লিডস, বার্নলি 3টা ম্যাচ আছে। ফুলহাম হোম ম্যাচে তারা 2টা গোল কনসিড করছে, ডিনিয়ে 2টা অ্যাসিস্ট দিয়েছে, এটা পরের ব্যাপার। তো ফুলহামের সাথে হোমে তারা ক্লিন শিট রাখতে পারেনি, আগে থেকেই আমাদের জানা কথা লিডসের সাথে কেউই ক্লিন শিট রাখতে পারবে না, এটা আমরা আগে থেকেই ধরে নিতে পারি, কারণ প্রচুর অ্যাটাক করে। এখন আর্সেনাল পারছে অনেক, 22টার মতো শট কনসিড করছে। তো এভারটন আমার মনে হয় না রাখতে পারবে, বা পারলেও ক্যান্সেলও একটু বেটার অপশন, দামে কম, অ্যাটাকিং রিটার্নস এরও চান্স আছে, প্লাস ফিক্সচার ভালো, প্লাস সিটিতে খেলে, মানে অনেক অনেক অ্যাডভান্টেজ। তো আমার মনে হয় এটা ইজি একটা মুভ। আরেকটা, এটা আমার ফ্রেন্ড আর কি, ও জিজ্ঞেস করছে। Okay. হ্যাঁ ও, আচ্ছা তাহলে সেজান অর্কবের ফ্রেন্ড সেজান অনেক আপনার কথা বলছে ও আমাকে আচ্ছা অনেকবার। আচ্ছা, ওকে আসতে বলবেন 2-1 দিন যদি ও ফ্রি থাকে,
he's from top corner. হ্যাঁ ও আসবে, ওকে আচ্ছা নেক্সট লাইভে ইনশাআল্লাহ ট্রাই করব। আচ্ছা এফপিএল কমেডি দেখলাম সেজান আমার উপরে, আর যাই হোক সেজানের উপরে থাকতে হবে। যাই হোক, না সেটা না, বাট ওর কি টিমের স্ট্রাকচারটা, ওর যদি চেলসি ডিফেন্ড মানে আসলে ডিনিয়েকে চান্স নিয়ে রাখতে পারে, কারণ ক্যান্সেলর আবার ইয়ে আছে যে হি মাইট বি গেট ড্রপড ওয়ান গেম, এরকমও হতে পারে। ডিনিয়ের কিন্তু গার্ডিওলার তো টাকলু তো মাথা খারাপ। এক্স্যাক্টলি, ওই জানে না যে ও কি করবে, সো আমরা কিভাবে জানবো? তো ওইখানে একটা ছোট ব্যাপার আছে। সো হ্যাঁ, ক্যান্সেলর অ্যাডভান্টেজ অবশ্যই বেশি, দাম কম, বেটার টিম, হি ইজ অ্যাটাকিং, হি হ্যাজ বেটার ফিক্সচার্স, কিন্তু ওর আবার একটা ওই ইস্যু আছে। আবার ডিনিয়ে যখন ফর্মে থাকে হি ক্যান প্রোভাইড মোর, বাট এভারটন গোল খাচ্ছে, সো ইউ ক্যান নট রিলাই ডিনিয়ে অ্যাজ আ ক্লিন শিট আউটপুট। সো ডিনিয়েকে যদি এখন লিভারপুলের খেলোয়াড়ের মতো আমরা ট্রিট করি, ইউ হ্যাভ টু ট্রিট ডিগনি অ্যাজ এ মিডফিল্ডার। তাহলে অলমোস্ট লিভারপুল যদিও ক্লিন শিট দিছে একটা অনেক বছর পরে, বাট ইটস লাইক মানে না মানে ব্যাপারটা ওরকম, যদি আপনি 6 মিলিয়নের মিডফিল্ডার হিসেবে আপনি ট্রিট করেন এবং হুইচ গিভস অ্যাটাক এবং ক্লিন শিটের আশা আমি একটা লেভেলে ছেড়ে দিলাম, যেটা 6 মিলিয়নে ছাড়াটা টাফ, ওই চার্লি টেইলর 4.5 মিলিয়নে ছাড়লাম একটা ব্যাপার। সো ওইটা যদি হয় তাহলে ডিনিয়ে ইজ প্রবাবলি বেটার দেন ক্যান্সেলো ইন দ্যাট সেন্স, বাট ওইটা তো আসলে আমরা কেউই করি না, আমরা তো ক্লিন শিট রাখি। বাট এভারটনের কারেন্ট ইয়ে নট লুকিং ভেরি ডিফেন্সিভলি সলিড। আচ্ছা, আমি একটা পয়েন্ট এখানে একটু বলবো, সেটা হচ্ছে পেপ গার্ডিওলার টিমগুলোর একটা জিনিস যেটা প্রবলেম হয়, আমি দেখছি এটা যখন সে বার্সেলোনাতে ছিল, স্পেশালি বার্সেলোনার লাস্ট সিজনে 11-12 ওর লাস্ট সিজন ছিল, বার্সেলোনা কিন্তু খারাপ খেলে নাই, বাট লিগে আমি দেখছি অনেক অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট হারাইছে। এটা ঠিক গার্ডিওলার লাস্ট সিজন ছিল যখন। সিটির এই সিজনটা গার্ডিওলার সিমিলার মনে হচ্ছে আমার, যে খারাপ খেলতেছে না, খুব একটা খারাপ খেলে, লাস্ট ম্যাচ যেটা দেখলাম খারাপ খেলে নাই, চান্সেস ক্রিয়েট করছে এভরিথিং, বাট ইন ফ্রন্ট অফ গোল কিছুই করতে পারতেছে না। মানে একটা যখন ডিপ ব্লকে কেউ ডিফেন্স করে তখন প্রবলেম হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে যেটা হয়, যখন থিংস গো রং অনেক বাজেভাবে খারাপ হয়, গোল উল্টাপাল্টা কাউন্টারে গোল খেতেছে, এগুলো কন্টিনিউয়াসলি এগুলো হয়, এই পজিশন বেসড টিম এগুলাতে অনেক বেশি হয়। তো in that sense, যেটা অর্ক ভাই আবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট বললো যে ডিনি ইফ ইউ কনসিডার হিম এজ আ 6 মিলিয়ন মিডফিল্ডার, কারণ ওর থেকে তো ক্লিন শিট পাওয়াটা মানে এখন এভারটনের যে ফর্ম, সো আই থিঙ্ক সেক্ষেত্রে বিটুইন দিস টু পেপ গার্ডিওলার কোনো প্লেয়ার নেওয়া আই উড নেভার সাজেস্ট অ্যাকচুয়ালি at this point, and ওর পাগলামি আছে at the same time সিটি is not doing well ওভারঅল সব মিলায়। যখন ওদের যদি গোল স্কোরিং এটা ঠিক হয়ে যায় তাহলে অটোমেটিকলি কেমন জানি ডিফেন্সিভ অ্যাসপেক্টটাও ঠিক হয়ে যায়, একটু রিল্যাক্স হয়ে খেলতে পারে। বাট এখন তাদের যে অবস্থা, ওরা মনে হয় 9 পয়েন্টস বিহাইন্ড লিগ লিডার্স, লিভারপুলের থেকে 9 পয়েন্টস ডিফারেন্স, স্পার্স আর লিভারপুলের পয়েন্ট মনে হয় সেম। তো যাই হোক, সো এখন সিটির কোনো প্লেয়ার নেওয়াটা আই থিঙ্ক উড বি বিগ রিস্ক। যে কোনো প্লেয়ার, ক্যান্সেলো যদিও ডিনিয়ের চেয়ে মনে হয় প্রাইসটা কম, তারপরে অত বেশি কম না। সো এই দুইটার মধ্যে যদি একটাকে নিতে হয়, আই উড সাজেস্ট কাউকে না নেওয়াটা, বাট যদি কাউকে একজনকে নিতে হয় তাহলে ডিনিয়ে, জাস্ট বিকজ অর্ক ভাই যে পয়েন্টটা বললো যে 6 মিলিয়ন মিডফিল্ডার হিসেবে কনসিডার করে, সেক্ষেত্রে ডিনিয়ে বিটুইন দিস টু। আর সিটি ডিফেন্ডার নিয়ে কিন্তু আমরা শুরু থেকে যখন আলোচনা করতেছি একটা পয়েন্ট বারবার বলাই আছে যে ক্যান্সেলো নিতে হইলে ব্যাকআপ একটা ডিফেন্ডার থাকতেই হবে, কারণ যেদিন সে নামবে না সাবে হয়তো এক্সপেন্সিভ একটা প্লেয়ার নেই, আমার যদি ওরও ব্যাকআপ নেওয়া লাগে তাহলে তো দ্যাটস আ প্রবলেম, তাই না? এই কারণে তো আমরা আগুয়েরোকে নেই না, মানে নরমালি আগুয়েরোকে নেই না এই কারণে, কারণ আগুয়েরো তো মানে খেললে ও 5টা ম্যাচ খেললে অ্যাটলিস্ট 3টা-4টা গোল করবে। সো কিন্তু এত দামি একটা প্লেয়ারকে যদি আমি শিওর না থাকি যে স্টার্ট করবে, তো সেক্ষেত্রে তো নেওয়াটার কোনো মানে হয় না। সো ইয়েস রাইট, তো আমরা মোটামুটি লাইভের অনেকটুকু শেষ পর্যায়ে এসে পড়ছি। আমাদের দুটো টপিক বাকি ছিল, কিন্তু এই কমেন্টে পড়তে পড়তে আমরা এই দুইটা টপিক নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলেছি। একটা ছিল যে ব্রুনোকে নিয়ে কথাবার্তা ছিল, আরেকটা হচ্ছে বেস্ট ডিফেন্সিভ অপশন নিয়ে। তো আমরা আসলে বেস্ট ডিফেন্সিভ অপশন নিয়ে এতক্ষণ ধরে কথাই বলেছি যে ফোর্থ ডিফেন্ডার হিসেবে কে থাকতে পারে, দেন ডিনিয়ে অর রবার্টসন অর ইভেন ক্যান্সেলোকে নিয়ে আমরা কথা বলেছি। তো লাইক আমি এখন আপনাদের সবাইকে একটা লাইক কোয়েশ্চেন করতেছি যে যেহেতু সামনে ইউসিএল চ্যাম্পিয়ন্স লিগও আছে, আবার পরবর্তীতে আবার গেম উইক 10 শুরু হবে, তো কার কি প্ল্যান, মানে
মানে ট্রান্সফার নিয়ে কার কি প্ল্যানিং আছে, যে হ্যাঁ গেম উইক 10 কি ধরনের মানে কাকে ট্রান্সফার ইন করা যেতে পারে আপনাদের টিমে? তো শুরু করবো নয়নকে আমার দিয়ে। ওই আহ, একটু সমস্যা ছিল, কিছু প্লেয়ার আর কি খেলতেছিল না। সো মানে আমার টিমে একটু ইমব্যালেন্স ছিল, সো ওইটা একটু ঠিক করছি। সো একটা ডিফেন্ডারকে ইন করছি 4.3 4.4 দিয়ে। সো ওইটা ছিল। আর আপাতত আমার চেঞ্জ করার প্ল্যান ওই যে গেম উইক মানে আর দুইটা গেম উইক দেখে হয়তোবা সালাকে ঢুকাবো নাকি আহ, একটু ওয়েট করবো, এটা দেখবো। আর এখানে একটা কোয়েশ্চেন ছিল, ওইটার অ্যান্সার একসাথে দিয়ে দিই। ওই দিয়ে জটা নিয়ে বলছে যে জটাকে কি করবে। জটাকে আমি ভেবেছিলাম যে হয়তোবা ফিরমিনো জায়গায় খেলাতে পারে, যেহেতু ভালো ফর্মে ছিল। সো গত দিন যে ফিরমিনো যেরকম খেললো, ওই ক্ষেত্রে হয়তোবা জটার চান্সটাই নেক্সট মানে সালা যে কয়দিন না আছে ওই পর্যন্তই জটাকে প্রবাবলি ইউসিএল এ খেলানো হবে। ইমরান ভাই বা একটা জিনিস বলি, সেটা হচ্ছে হ্যাঁ ফিরমিনিও কিন্তু মানে প্রলিফিক্যালি গোল করতেছে না ও কিন্তু নর্মালি গত সিজন হ্যাঁ থেকে, হ্যাঁ 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 কিন্তু ট্রু। তারপরেও কিন্তু ওকে খেলাচ্ছে বিকজ হ্যাঁ ও কিন্তু গোল করা ছাড়া অন্যান্য জিনিসগুলো সে কিন্তু করে। ওই ওই ব্যাকআপ দেওয়া বা হ্যাঁ পিছনে হ্যাঁ রান টানা, হ্যাঁ সেই ব্যাপারগুলো এক্স্যাক্টলি। থাকে। সো এই জিনিসগুলো ক্লপের অনেক ফেভারিট একটা প্লেয়ার, আমার হুম মনে হুম। হয় না। আর জটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লব যেটা দেখতেছে, স্টার্টিং করেও গোল করতেছে, বেঞ্চ থেকে এসেও গোল করতেছে, গোল বেঞ্চেও একটা। করতেছে, হ্যাঁ। হুম। হ্যাঁ, আর লিভারপুল টিমে আমার মনে হয় না যে গোল স্কোরারের এখন পর্যন্ত, সালা যদি ব্যাক করে তাহলে তো আরো অভাব নেই আরো গোল। হ্যাঁ সেটাই। হ্যাঁ, সো গোল স্কোরারের কোনো মানে কমতি নাই। সো সেক্ষেত্রে মানে ফেরমিনিওকে স্টার্ট করাবে। সো জটা হ্যাঁ যারা একটু রিস্কি অ্যাকচুয়ালি হয়ে অপশন যায়। থাকে, হ্যাঁ হ্যাঁ, সো এখন যদি আমার প্ল্যান হলো, একটা, জি বলেন ভাইয়া। না না আমার হলো ওই যে আমার প্ল্যান যেটা ছিল, যেহেতু আমি জটা আছে, হুম তো যদি ব্রুনো একটু সালা চেঞ্জ করে আমি সালাকে ঢুকালে হুম। জটাকে সামহাও জটাকে বাদ দিয়ে অন্য কোনো প্ল্যান নিয়ে নেবো, এটাই। So, এই আপাতত প্ল্যান এতটুকুই আর কি। তারপর ভাই বলেন, সমস্যা নেই। আচ্ছা, আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যে যে কোনো ভাবে হোক ভার্ডি আর কেনকে একসাথে টিমে রাখতে হবে। এটা কেমনে পসিবল, এটা এখন এই জন্য আমি মানে ইমিডিয়েটলি গেম উইক 10 এর জন্য কোনো আলাদা প্ল্যান নাই। যেটা প্ল্যান হচ্ছে যে গেম উইক অ্যাটলিস্ট 12 এর মধ্যে আই ওয়ান্ট টু হ্যাভ ভার্ডি অ্যান্ড কেন বোথ। কেনকে বাদ দিব না, যাই হোক আমি জানি ও বাদ দিলে 2-3টা গোল করবে। যে উইকে বাদ দিব ওই উইকে হ্যাট্রিক করবে, যেটা হয়েছে আমার সনের সাথে। ওই কাহিনী বলছি একটা লাইভে, আর বলবো না, কষ্টের কথা। যাই হোক, সন কেন বাদ দিব না, ভার্ডিকে বাদ দিয়ে আমি কেন নিছিলাম। মানে সে ভালোই করছে, খারাপ করে নাই। এমন না যে ভার্ডিকে বাদ দিয়ে রিগ্রেট করছি, বাট এখন মনে হচ্ছে যে ফিক্সচার গুলো আছে সবকিছু কনসিডার করে কেন ভার্ডিকে না নিলে একটু প্রবলেম হবে, যেটা মনে হচ্ছে। এক লেস্টারের একটা প্লেয়ারও নেই আমার এখন পর্যন্ত, সো ভার্ডিকে নেওয়া লাগবে। সো এটাই আমার মানে নেক্সট 2-3 গেম উইকস এর মধ্যে কেমনে ভার্ডিকে নেওয়া যায়, কেনকে এক টিমে ইনকর্পোরেট করা যায়, এটাই প্ল্যান আপাতত। ওকে, তো জাহাঙ্গীর ভাই আপনার প্ল্যানিংটা যদি বলেন। আচ্ছা, আমার প্ল্যান বলার আগে জাহাঙ্গীর ভাই তো অনেক আগে আছে, ভাইয়ের থেকে সাজেশন জাহাঙ্গীর ভাই নিতে কোনো হবে। প্ল্যান লাগবে না। ওনার প্ল্যানিংটা জানা সবচেয়ে দরকার আমার জন্য। আচ্ছা, আমি প্ল্যানে যাওয়ার আগে আমাদের টপিকে একটা জিনিস অ্যাড করি। বেস্ট ডিফেন্সিভ অপশন নিয়ে আসলে অনেকের, যেটা আমার পেজে পার্সোনালি অনেকেই জানতে চাইছে মেসেজে, যে ডিফেন্স আসলে কাকে নিব, কারণ চিলওয়েল বাদে এমন একটা ডিফেন্ডার নাই যে সার্টেইন হিসেবে আমরা রাখতে পারবো। তো চিলওয়েল ফার্স্ট চয়েস ডিফেন্ডার হিসেবে। এরপর আপনি যদি প্রিমিয়ামে যেতে চান, রবার্টসন আমি নতুন করে সাজেস্ট করবো না, আমার মনে হয় না কেউই ওইভাবে আর সাজেস্ট করবে। তো কাকে নিব? আমরা সেকেন্ড চয়েস হিসেবে আমি এখনো ক্যান্সেলই রাখবো, কারণ আমার মনে হয় ও রোটেট হইলেও হয়তো 10টা ম্যাচে ও 2টা ম্যাচে রোটেট হবে ম্যাক্সিমাম। অ্যাটলিস্ট মিচেল বা ওই টাইপের কোন একটা ডিফেন্ডার আমাদের হয়তো ফোর্থ অপশন হিসেবে থাকতে পারে। তো সেকেন্ড অপশন আমি ক্যান্সেলও সাজেস্ট করলাম। এখন থার্ড অপশন নিয়ে ল্যাম্পটি আমার আসলে লাস্ট কয়েক উইক শুরুর দিকে থেকে ভালো করছে, বাট এখন একে তো রেড খাইছে, তারপর ব্রাইটন আনসার্টেন পারফরমেন্স দিতেছে ডিফেন্সিভলি, টিম ভালো বাট ক্লিন শিট আসতেছে না। তো অ্যাটাকিংও খুব বেশি ভালো না, যে ওর থেকে টিমই অ্যাটাক করতেছে না অত, তো ওর থেকে অ্যাসিস্ট কিভাবে আশা করব? তো ল্যাম্পটে এখান থেকে আউট হয়ে যাচ্ছে। একটা অপশন আমার মনে হয় সবার চোখের আড়াল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে চেলসির রিস জেমস। ফার্স্ট অফ অল, আমরা যদি রোটেশন রিস্কটাকে কনসিডার না করি, তাহলে হচ্ছে গিয়ে যে রিস জেমস এর অ্যাটাকিং ক্যালিবার চিলওয়েল থেকে একদমই কিন্তু কম না, দুইজন সমান মানের অ্যাটাকিং এ যায়। রিস জেমস ব্যাক করার পরেই আমরা দেখছি চিলওয়েলের অ্যাটাকটা অনেকটা কমে গেছে, কারণ রিস জেমস কর্নার গুলা নিতে পারে, অনেক সময় লং শট নেয়। ইউসিএল এ কিন্তু রিস জেমস অ্যাসিস্ট দিছে। রিস জেমস আসার পর
রিস জেমসের একটা অ্যাসিস্ট আছে, চিলওয়েলের একটা গোল আছে, অ্যাটাকিং রিটার্ন সমান। আর গেম প্লে কিন্তু রিস জেমসের বেটার, কারণ দুইটা ম্যাচে আমরা দেখছি বিপিএস বোনাস পয়েন্ট সিস্টেম রিস জেমসের বেশি, কারণ টোটাল পাস ক্লিয়ারেন্স সবকিছু ওর বেটার। তো আমার মনে হয় রিস জেমসের পজিশনটা অলমোস্ট ফিক্সড হয়ে গেছে চেলসি টিমে, খুব বেশি এখানে কোনো রোটেশন আসার আমি চান্স দেখি না। তো ওই যে একসাথে ক্যান্সেল আর রিস জেমস থাকলে যেটা হবে যে আপনার একই দিনে আমার মনে হয় না কপাল এত খারাপ যে দুইজনই বেঞ্চ হয়ে যাবে, ক্যান্সেলো আর রিস জেমস। তো আমার মনে হয় বেঞ্চে একটা ডিফেন্ডার রাখেন, চিলওয়েল, ক্যান্সেলো, রিস জেমস, এই তিনটা এখন বেস্ট অপশন। একদিন যদি রিস জেমস বেঞ্চ হয় ওই ব্যাকআপ উঠলো, একদিন ক্যান্সেলো বেঞ্চ হইলে ওই ব্যাকআপ উঠলো। তবে দুইজনের রিস জেমসের আমার মনে হয় 10 ম্যাচে হয়তো একদিন বেঞ্চ হবে, আর ক্যান্সেলো হয়তো 2-3 বেঞ্চ হবে। তো এটা হলো ডিফেন্সিভ অপশন আলোচনা শেষ। এবার টিম প্ল্যান যেটা বলি, যে গেম উইক 5-এ ওয়াইল্ড কার্ড ইউজ করার পর থেকে যেটা সুবিধা হয়েছে কি, আমি ওয়াইল্ড কার্ড ইউজ করার পরেই নেক্সট 4 থেকে 5 উইক যে কোন দিন কি করবো এই প্ল্যানে গেছি, এবং খুব লাকি যে প্ল্যানটা চেঞ্জ করতে হয় নাই। তো আমার মেইন প্ল্যান ছিল এই উইক কেইন টু ভার্ডি সোয়াপ করা, যেটা নিয়ে এখনো আমি টেন্সড যে করবো কিনা। আমার মনে হয় আমি করে ফেলবো, কারণ আজকে অর্ক ভাই এবং জয় ভাইয়ের আলোচনা আমার খুব ইনফ্লুয়েন্স হয়েছে। সামহাউ যদি ভার্ডি একটা হ্যাটট্রিক করে, সিটির সাথে করে ফেলছে, ফুলহামের সাথে করতেই পারে। তো যেটা আমি নিজেই বলছি যে ওকে টিমে ব্যাক করানোটা হয়তো একটা প্রবলেম হইতে পারে, কিন্তু আমি একটু আগেই অ্যানালাইজ করে দেখলাম আমার ব্যাক করাইতে প্রবলেম হবে না, বাজেট আছে আমার, কারণ স্কোয়াড ভ্যালু 104-এ চলে গেছে। তো আমি হয়তো এই উইক কেইন টু ভার্ডি করব, আর হামেস রদ্রিগেজ এই উইক যেহেতু লিডসকে ফেস করতেছে, হামেস আমার থাকতেছে। নেক্সট উইক আমি হামেস টু জিয়েক করব, জিয়েক নেক্সট উইক লিডসকে ফেস করবে। তো আমার বাজেটেরও প্রবলেম হবে না, আমি ট্রান্সফার হিটও লাগবে না, আমি এই দুইটা ফ্রি ট্রান্সফারই করতে পারবো, এবং ব্যাংকে বাজেট থাকবে। আশা করতেছি 2 উইক এটা আমার জাহাঙ্গীর ভাই প্রো প্লেয়ার, সে হলো লাইভ করতে করতে হলো বাজেট চেক করে ফেলছে। আমি আসলে ভাই নেক্সট 6 উইকের প্ল্যান করে ফেলছি, যে এই উইক করে নিলাম, ওই উইক করে ব্যাক করলাম, এভাবে করে আমার বাজেট হয় কিনা দেখলাম হয়, কারণ 1.1 এখনো ব্যাংকে আছে। ইয়েস রাইট। সো রাহুলের কি অর্ক plan? ভাই আপনি যদি আচ্ছা, বলেন। অর্ক ভাই আমার রাহুল। তো হ্যাঁ, আমার তো যাই হোক এবার একটা রিবিল্ড করলাম আর কি টিম, যাই হোক হয়তো অতগুলা হিট নেওয়া উচিত ছিল না, যাই হোক অসুবিধা নাই। ইউ লিভ বাই দ্য সোর্ড, ইউ ডাই বাই দ্য সোর্ড, ঠিক আছে। কোনো উইকে হয়, কোনো উইকে হয় না। পে অফ করলে ভার্ডি লিভারপুলের সাথে কাউন্টারে 2টা গোল দিতে পারতো, বাট লিভারপুল অনেক ভালো খেলেছে। আবার টটেনহ্যামও গোল না দিতে পারতো, ওই কাউন্টার অ্যাটাকে ওই গোলটা না হলে গেম উড হ্যাভ বিন ডিফারেন্ট। সো ইউনো 10 পয়েন্ট 20 পয়েন্ট এদিকে ওদিকে ওটা ব্যাপার না। আর এরকম 20 পয়েন্ট আর কি বলবো, ব্রুনো ফার্নান্দেজেরই তো 24 পয়েন্ট, -1 আর 11 টাইমস 2 করলে 24। তো অন আনাদার ডে সামওয়ান হ্যাজ 24 পয়েন্টস লেস, রাইট? তো ব্যাপারটা এরকম। সো এটা তেমন কোনো ইস্যু না, এটা এক এক সময় গেম একজন স্মল ইয়েতেও 10-20 পয়েন্টের সুইং হতে পারে, ওটা ব্যাপার না। এখন আমি ভাবছি যে টিম আমি একটা লেভেলে সাজালাম। এখন আমার মনে হচ্ছে যে টিমে হিমেনেজ একটা লায়াবিলিটি ফর লং টাইম, ওকে সরাইয়ে আমি ভাবছি ব্যামফোর্ডকে আনবো, কারণ ব্যামফোর্ড এভারটনের সাথে খেলা, ব্যামফোর্ড ভেরি গুড অপশন। ভেরি গুড অপশন। এবং ব্যামফোর্ড তো এই দিনেও আর্সেনালের সাথে গোল দেওয়ার কথা। লিডস তো সেই আনলাকিলি বারে লাগলো, আমি পরে হাইলাইট সেকেন্ড হাফটা দেখলাম, সেকেন্ড হাফে লিডসই তো ছিল পুরাটা, আর্সেনাল তো তেমন একটা কিছু, যাই হোক লাল কার্ড খাইছে ইয়ে করে, যাই হোক সে একটা কি করলো, যাই হোক হোয়াটএভার। তো গোল হতে পারতো, ব্যামফোর্ড কে হয়তো এভারটনে তাহলে আনবো। এবং আমি ভাবছিলাম যে হিট আর এই বছর আর হিট নেবো না অবভিয়াস। তো কেডিবি ফর র্যাশফোর্ড হলো গেম উইক 11, কারণ সাউথহ্যাম্পটন অ্যাওয়ে আমি র্যাশফোর্ডকে দিতে চাই কাউন্টার অ্যাটাক। ওই যে সন 4টা দিছে, যদি 4ও না দেয় 1টা দেয় বা 2টা দেয়, যদি হতে পারে, হু নোজ, ম্যান ইউ ইজ নট স্পার্স, আর সাউথহ্যাম্পটন সে আগে সাউথহ্যাম্পটন, বাট হতে পারে একটা চান্স আসতে পারে। ওই বাম দিক থেকে অনেক গোল খাইছে, কিন্তু গ্রিলিশও গোল দিছে সাউথহ্যাম্পটনের সাথে, সন তো দিয়েছেই, র্যাশফোর্ড মে গিভ, তো আই উইল কিপ হিম। এবং আমি 11-এ কেডিবি কে আনবো ফর র্যাশফোর্ড, এবং গেম উইক 12-তে সালা ফর ওয়ার্ড প্রাউস and target Fulham for captaincy. এই উইকে ফুলহ্যাম ভার্ডি ক্যাপ্টেন, নেক্সট উইক কেডিবি ক্যাপ্টেন, মানে 11-12-এ সালা ক্যাপ্টেন। এবং আমার মনে হয় মোস্ট লাইকলি টাকা আছে, আর হোপফুলি গেম উইক 14-এ আমি কেইনকে আনতে পারি, মানে লেস্টার টটেনহ্যাম খেলায় ভার্ডি সরায় কেইন আনতে পারি, বা না মানে সেটা দেখা যাবে, এত দূর হয়তো ভাবিনি, বাট এই 3টা উইক হোপফুলি আমার এই সেট আর কি। ওকে, তো আমি আমার টিম নিয়ে যদি বলি আমার প্ল্যানিংটা, তো আমার প্ল্যানিং হচ্ছে এই মুহূর্তে অবশ্য আমি লাস্ট উইকে হচ্ছে আমি খেলেছিলাম, ওয়াইল্ড কার্ড খেলেছিলাম। এখন মনে হচ্ছে যে ওয়াইল্ড কার্ডটা খেলে মনে হয় খুব বড় ভুল করছি, কারণ টিম থেকে সন এবং কেনকে বাদ দিয়ে দিছি, এবং দুইজন মিলে মোটামুটি 14 পয়েন্ট দিয়েছে। তো আমার টিম এবং তাদের বদলে আমি আনছি হচ্ছে ভার্দিকে।
যে নাকি আমাকে 2 পয়েন্ট দিয়েছে, এবং তার বদলে ছিল মানেও আমাকে মানে সুন্দর মতো 2 পয়েন্টই দিয়েছে। তো তো 14 পয়েন্ট, আর সেখানে হচ্ছে 4 পয়েন্ট। মানের তো 3 দেওয়ার কথা, ক্লিন শিট ছিল না? ইয়েস, মানের তো 3 দেওয়ার কথা, ক্লিন শিট ইয়েস ছিল। রাইট, মানে হচ্ছে 3 পয়েন্ট, সো 5 পয়েন্ট। এনিওয়ে, আই ডোন্ট আচ্ছা, থিংক 4 রাহুল পয়েন্ট ভাই, এবং 5 পয়েন্টের মধ্যে খুব একটা বড় রাহুল ভাই, ডিফারেন্স আছে। আপনাকে একটা ছোট্ট খোঁচা মারি যে সালাকে বেঞ্চ করে আমার যে ফিফথ মিডফিল্ডার খেলাইছে ও কিন্তু আমাকে 2 দিছে 4.4 এর। তো এর জন্য ভাই আপনি 25K র্যাঙ্কিং এ আছেন, আর আমি 1 মিলিয়ন র্যাঙ্কিং এ আছি। প্রবাবলি এর মানে পার্থক্যটা এখানেই হয়তো বা পার্থক্যটা অনেক বেশি। তো লাইক এখন আমি আসলে মানে নিজেও চিন্তা করতেছি যে আমি আসলে কি করব। লাইক আই ওয়াজ থিংকিং যে আমি মানে টু কেভিন ডি ব্রুইনা করব, বাট দেন এগেন আমি আপনাদের অনেকের কথাতেই আমি জিনিসটাতে এখন ইনফ্লুয়েন্স হচ্ছে যে আসলে কি আমি এই চেঞ্জটুকু করব কিনা, যে যেহেতু মানেকে জাস্ট একটা গেম উইকের জন্য এনে রেখে দিব। সো আই এম জাস্ট অ্যাকচুয়ালি থিংকিং, সো প্রবাবলি আমি এই গেম উইকটা যদি এই চেঞ্জটা না করে, আই থিঙ্ক আমি আর কোনো চেঞ্জ করবো না, 2টা ট্রান্সফার হাতে রেখে দিব। নেক্সট উইকে প্রবাবলি আমি যদি দেখবো মানে আসলে কিরকম খেলে, দেন এবং ব্রুনো কিরকম খেলে, ব্রুনো ফার্নান্দেজ, দেন এনি অফ দেম আমি হয়তোবা চেঞ্জ করে আমি কেভিন ডি ব্রুইনাকে নিব ফর শিওর, যেহেতু ফুলহামের সাথে হোম ম্যাচ। এবং ইফ যেহেতু সালাও খেলতেছে, সালাও যদি ভালো খেলে, ইন দ্যাট কেস আমি দুটাই চেঞ্জ করবো, মানে টু সালা, দেন ব্রুনো ফার্নান্দেজ টু কেভিন ডি ব্রুইনা। দিস ক্যান এই উইকে যদি আমি কেভিন ডি ব্রুইনাকে না নিই, প্রবাবলি আমি এই উইকটা হোল্ড করবো। বাট আপনাদের কাছে একটা সাজেশন চাচ্ছি যে আমার টিমে মনে হয় আমি সবচেয়ে বড় ভুলটা করছি যে আমি ডমিনিক ক্যালভার্ট-লুইনকে না নিয়ে আমি রিচার্লিসনকে নিয়েছি। শুড আই ট্রান্সফার হিম আউট, রিচার্লিসন? আমার মনে হয় ভাই এটা ভুল না, আমার মনে হয় একটা উইক টাইম দেন রিচার্লিসন, যেহেতু পেনাল্টিতেও থাকে, প্লাস লিডস এর ক্ষেত্রে কি হয় কি যে লিডস খুব বেশি ফ্রন্টলাইন প্রেসারে খেলে, ওদের সব প্লেয়ার আগায় থাকে, তো একটা যদি কাউন্টার হয়ে যায় স্পিডি প্লেয়ার কিন্তু বল নিয়ে দৌড় দিবে, কালভার্ট লুইনের কিন্তু স্পেস নাই। এই কারণে আমি ক্যাপ্টেন্সি ডিফারেন্সিয়াল রিচার্লিসনকে সাজেস্ট করছি যে এই উইকটার জন্য আমার মনে হয় রিচার্লিসন বেশি পয়েন্ট দিয়ে দিবে কালভার্ট লুইনের চেয়েও। তো আশা করতেছি আপনার টিমে আছে, ভালো করুক। তো দেখেন এই উইকটা অ্যাটলিস্ট দেখেন, যদি দেখেন কালভার্ট লুইন ওই কালভার্ট লেভানডস্কির মতো প্রত্যেক ম্যাচে গোল দিতেছে, তাইলে পরে ব্যাক করে নিন, বাট রিচার্লিসন মানে দুইজনকেই এই উইক চান্স দেন, আই সাজেস্ট দিস। সো ইয়েস, সো থ্যাংক ইউ সো মাচ। আই গেস আমরা এই মুহূর্তে লাইভটা এন্ড করতে পারি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে প্রায় 1.5 ঘন্টার মতো আমরা ডিসকাশন করেছি, এবং থ্যাঙ্কস টু অডিয়েন্স যে তারা অনেক অনেক কোয়েশ্চেন করেছে, এবং হোপফুলি আমরা ট্রাই করেছি আসলে সবার কোয়েশ্চেন গুলোকে নেওয়ার এবং সবাইকে ওই কোয়েশ্চেনের আনসারটুকু দেওয়ার। তো যাদেরকে আমরা কোয়েশ্চেনের আনসার দিতে পারিনি, প্লিজ ডোন্ট ফিল হার্ট যে আনসার দিতে পারিনি। প্রবাবলি আমরা অনেক কিছু ডিসকাস করেছি বিধায় আপনাদের কোয়েশ্চেন গুলো আনসার দিতে পারিনি। বাট অ্যাজ আমাদের সকলেরই পেজ আছে, তো যাদের যাদের পেজে আপনাদের লাইক দেওয়া আছে, ইউ ক্যান মেসেজ আস এনি টাইম। আমরা অবশ্যই আপনারা যখন আমাদেরকে মেসেজ করবেন সাজেশন নিয়ে, উই উইল ট্রাই টু রিপ্লাই ইউ। তো প্লিজ আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার। জি জাহাঙ্গীর ভাই, আমাদের সবাইকে একসাথে রিচ করার জন্যই কিন্তু আমরা একটা গ্রুপ খুলছি। এখন হয়তো আপনি একটা সাজেশন চাইছেন, বা ট্রান্সফার করার আগে হয়তো আরো টিমে কোনো চেঞ্জ লাগতে পারে, কি ইনজুরি হতে পারে, যে কোনো সময় যে কোনো সাজেশনের জন্যই আমাদের এই যে গ্রুপটায় যারা জয়েন করেন নাই জয়েন করবেন, লিংক দেওয়া আছে। প্লাস আপনারা যে কোনো সময় পোস্ট করবেন, সবার মতামত একসাথে করবেন, প্লাস আমাদের মেম্বারদেরও কিন্তু ভ্যালুয়েবল মতামত পাবেন। আমরা একা মতামত দিতে পারি না, অনেক সময় আমি নিজেই 2 উইক আগে অর্ক ভাইয়ের সাথে লাইভে ডিসকাশন করে প্লাস অডিয়েন্সের থেকে সাজেশন নিয়ে ট্রান্সফার করছি, চেঞ্জ করছি। তো সবার অপিনিয়ন ইম্পর্টেন্ট। তো গ্রুপে জয়েন করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর আমরা চেষ্টা করব প্রতি উইকে লাইভে যাওয়ার, মানে আমাদের নেক্সট উইকের লাইভটা অন্য একটা পেজ থেকে করা হবে। তো সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তো সবাইকে ধন্যবাদ। So Thank you so much. Till next time, stay tuned and good night. Good night. Yes.